হ্যাঁ, পরিষ্কার শুনতে পাচ্ছি স্যার। ঠিক আছে। হ্যাঁ, তাপস দা, গুড আফটারনুন। আমি সুব্রত বলছি। আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব বাড়ির খবর টবর ঠিক আছে তো? হ্যাঁ, আমরা সব ঠিক আছে। বাহ বাহ, হ্যাঁ, অল দি বেস্ট। আমি খুব আগ্রহ সহকারে অনেকজনকে জানিয়েছি আমাদের স্টুডেন্ট যে তোমরা শোনো, এটা মিস করো না, অনেক কিছু ইয়ে হবে। দেখা যাক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তাপস বাবু, আমার নাম সমর বাগচি। আমি আপনার সম্বন্ধে জানি স্যার, বিড়লা মিউজিয়ামের দৌলতে। ও আচ্ছা আচ্ছা। আপনার ওই কাজে তো আমরা অনেক ছাত্রাবস্থায় খুব বেনিফিটেড হয়েছি। আপনি এসেছেন ওখানে? আচ্ছা। আমি বহুবার গিয়েছি এবং আমি আমার বুড়ো বয়সেও গিয়েছি। আমরা যখন শুরু করেছিলাম তখন এটা ফ্রি ছিল, তারপরে তো মেনটেন করা কঠিন, ফ্রি হয়েছে কিন্তু। বলুন স্যার। হ্যাঁ, এখন 3600 কোটি টাকা দিয়ে দুটো প্লেন কেনা যেতে পারে মুখ্য প্রধানমন্ত্রীর জন্য। হ্যাঁ, কিন্তু মানে সাধারণ মানুষ শিক্ষিত হবে একটু বিজ্ঞান নিয়ে, তার জন্য পয়সা নাই। একেবারেই সত্যি কথা, একেবারেই সত্যি কথা। আপনাকে কি এখনো ওই সংগঠন কোনো পদে রেখেছে, অ্যাডভাইজার বা কিছুতে? না, একদমই আপনি নিজেকে সরিয়ে নিচ্ছেন? আচ্ছা, আপনি এমনি কোথায় যুক্ত ছিলেন? আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বালিগঞ্জ সায়েন্স কলেজে পড়াতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। নমস্কার। হ্যাঁ, নমস্কার। শোনা যাচ্ছে আমার কথা? আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। পরিষ্কার পরিষ্কার। তো শুভ অপরাহ্ন আপনাদের সবাইকে। আমি ডক্টর অভিজিৎ কর, জেবিএনএসটিএস এর পক্ষ থেকে বলছি। এই যে জেবিএনএসটিএস এবং বিজ্ঞান প্রসার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, জিএসটি, আমাদের যৌথ উদ্যোগে আমরা প্রতি সপ্তাহে একটি করে এই বিজ্ঞান ভিত্তিক আলোচনা সভার আয়োজন করে থাকি, যেখানে এইটার নাম দেওয়া হয়েছে পপুলারাইজেশন অ্যান্ড সায়েন্স কমিউনিকেশন অ্যান্ড পপুলারাইজেশন অফ সায়েন্স ইন বেঙ্গলি। তো তারই অন্তর্ভুক্ত আজকে আমাদের এই আলোচনা সভা, যেখানে আমরা দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ প্লেট টেকটনিক্স নিয়ে শুনবো। আমাদের সাথে আমাদের বক্তা আজকে রয়েছেন ডক্টর তাপস ভট্টাচার্য। উনি বালিগঞ্জ সায়েন্স কলেজের জিওলজি বিভাগের অধ্যাপক। এবং আপনাদের সবাইকে সাদর অভিনন্দন এবং শুভ অপরাহ্ন আমাদের আজকের এই আলোচনা সভায় যোগদান করবার জন্যে। অনিবার্য কারণবশত আমাদের ডিরেক্টর প্রফেসর মৈত্রী ভট্টাচার্য এই মুহূর্তে উপস্থিত থাকতে পারছেন না, একটু পরেই হয়তো উনি জয়েন করবেন, কিন্তু উনি বলেছেন যে সেশনটা রাইট অন টাইম শুরু করে দিতে, তাই জন্যে আমি আজকে এই উদ্বোধন করছি। এবং খুব ছোট্ট একটা ইন্ট্রোডাকশন আমরা প্রফেসর ভট্টাচার্যের পেয়েছি, যেটা আমরা বলবো যে উনি তো একজন প্রথিতযশা জিওলজিস্ট, যার আলাদা করে অনেক কিছু বলবার দরকার হয় না। সারা ভারতবর্ষ তো বটেই এবং পৃথিবীব্যাপী ওনার জিওলজি নিয়ে কাজকর্ম রয়েছেন। উনি ক্যালিফোর্নিয়াতে কাজ করেছেন, ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে কাজ করেছেন, রামন সেন্টার ফর অ্যাপ্লাইড অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি সায়েন্সে কাজ করেছেন, যাদবপুর ইউনিভার্সিটি রয়েছে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রয়েছে। এবং ওনার প্লেট টেকটনিক থিওরিজ অ্যান্ড তার উপরে গবেষণা প্রায় সারা বিশ্বে বিখ্যাত। সেই বিষয় নিয়েই উনি আমাদের আজকে বোঝাবেন এবং আমরা অধীর আগ্রহে বসে রয়েছি ওনার কথা শুনবার জন্যে। তো আমি এই ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে প্রফেসর ভট্টাচার্যকে রিকোয়েস্ট করব, আপনি দ্য স্টেজ ইজ ইয়োর্স, আপনি আপনার বক্তব্য শুরু করুন। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ ডক্টর কর। আমি অত কিছু নই, আমি একটু ভয় পেয়ে গিয়েছি। আমি একজন মাস্টার মশাই, ক্লাসে পড়ানো বহুদিন ধরে পড়াচ্ছি এবং সেই সুবাদে আমি বহু জায়গায় পড়িয়েছি। আমি মূলত নিজেকে সেইভাবেই ভাবি এবং আমার সামনে যে এখন কাজটা, যে দায়িত্বটা আমার কাছে পৌঁছেছে, সেটার পক্ষে আমি যোগ্য কিনা জানি না। কারণ একটা বিজ্ঞানের আধুনিকতম যে বিষয়, পৃথিবী
পৃথিবীর এই চেহারাটা কেমন হলো সেইটাকে দেখে বার করা, এইটা যত দিন যাচ্ছে তত তার ব্যাপ্তি সমস্ত বিজ্ঞানের অন্যান্য শাখার মতনই বেড়ে যাচ্ছে। আর এটার একটা সুবিধে বা অসুবিধা হচ্ছে, এই বিজ্ঞানের শাখা বিজ্ঞানের সমস্ত শাখা থেকে ইনফরমেশন নেয়, তাদের থিওরি নেয়, সে পদার্থবিদ্যাই হোক, রসায়ন হোক, বা প্রাণবিদ্যা হোক, জ্যোতির্বিদ্যা হোক। তার ফলে এখন যারা আগেকার দিনে যেটাকে জিওলজি বলা হতো, এখন যেটাকে বলা হয় আর্থ সায়েন্সেস, পৃথিবী বিজ্ঞান, তাতে এমন গবেষণা হচ্ছে যেটা স্যাটেলাইট ছাড়া করা যায় না। মানে আমাদের যেসব মহাকাশযান সৌরমণ্ডলের অন্যান্য গ্রহের পাশ দিয়ে যাচ্ছে, আমরা সেগুলোকে পড়ছি, সেই তথ্যগুলো নিয়ে পৃথিবীকে বোঝার চেষ্টা করছি। এর ব্যাপ্তি বিশাল, এবং আমি যে বিষয়টা বলতে চাইছি সেটা একেবারে গোড়ার স্তরে আমি বলার চেষ্টা করব। কারণ আমি জানি শ্রোতাদের মধ্যে একটা বিরাট রেঞ্জ রয়েছে বয়স, অভিজ্ঞতা এবং পারদর্শিতায়। আমি বোধহয় সবাইকে সমানভাবে তুষ্ট করতে পারবো না, সেজন্য আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি মূলত এই বক্তৃতাটা বা এই আলোচনাটাকে তৈরি করেছি, ধরুন সদ্য যারা ক্লাস 12 পাস করেছে, করে কলেজে বা অন্য বড় বিদ্যায়তনে যাচ্ছে, তাদের কথা মনে রেখে আমি সবাইকে অনুরোধ করব, আমার কথা বুঝতে না পারলে আমার কথার মধ্যেই কথা বলে আমায় থামিয়ে জিজ্ঞেস করতে। এই বলে আমি শুরু করছি। এই পৃথিবী তো ভীষণ গতিশীল, আমরা সবাই দৌড়চ্ছি, মানুষরা দৌড়চ্ছি এদিক ওদিক, পৃথিবীটা নিজেও দৌড়চ্ছে চতুর্দিকে। কিন্তু এই দৌড়নোটা কতগুলো নিয়ম দিয়ে বাঁধা রয়েছে। যেমন আমরা হয়তো কখনো খেয়াল করি না যে আমরা পৃথিবী নামক গ্রহটা আমাদের সূর্যের চারপাশে ঘুরছে, তার গতিবেগ 30 কিলোমিটার প্রতি সেকেন্ডে। মানে 1 ঘন্টায় আমরা 1 লক্ষ কিলোমিটার চলে যাচ্ছি। আবার পৃথিবী যে সূর্যের চারপাশে ঘুরছে, সেই সৌরমণ্ডলও নাকি আমাদের যে ছায়াপথ গ্যালাক্সি, যেটা পদার্থবিদরা বলেন, সেটার আকার বড় হচ্ছে বলে সেখানেও দৌড়াদৌড়ি করছে। অতএব আমরা ভীষণ গতিশীল। কিন্তু আমি যে গতিটার কথা নিয়ে আজকে বলবো সেটা হচ্ছে পৃথিবীর উপরিভাগ, বাইরের দিক। পৃথিবী তো একটা গোলক, সেই বাইরের দিকের কিছু কিছু খণ্ড তারা পৃথিবীর সাপেক্ষে আবার দৌড়চ্ছে, নিজেদের মধ্যে দৌড়চ্ছে, একজনের সঙ্গে একজনের ধাক্কাধাক্কি লাগছে। অতএব আমি যদি এই ছোট্ট উদাহরণটা দেখি, আমরা পৃথিবীটাকে ছোটবেলা থেকে দেখেছি শুনেছি কমলা লেবুর মতন, দুটো মেরুতে চাপা বিষুবরেখা, সেখানটা একটু ফোলা, তার বাইরের দিকটা হচ্ছে ভূত্বক, যাকে ক্রাস্ট বলা হয়। আমরা এবার যদি কমলা লেবুটাকে কাটি, একটা খুব সুন্দর সাদৃশ্য আছে পৃথিবীর অভ্যন্তরের সঙ্গে। কমলা লেবুর বাইরের দিকটা হচ্ছে খোসা, বাইরের একটা শক্ত আবরণ, যেটা কঠিন, যেটাকে চট করে আমি সহজে চোট কাহাতে পারি না। এবং ভেতরে রয়েছে নরম বস্তু। পৃথিবীটাকেও ঠিক এরকম ভাবে ভাবা হয়। এই বাইরের যে খোসাটা, এই বাইরের খোসাটাকে বহুদিন থেকে আমরা জানি যে পৃথিবীর বাইরের দিকটা, আমি বহুদিন মানে বলছি 1800 খ্রিস্টাব্দ থেকে, যে আমরা জানি যে পৃথিবীর বাইরের দিকটায় একটা শক্ত লেয়ার রয়েছে, যেটা সারা পৃথিবীটাকে ঢেকে রয়েছে। এবং সেই লেয়ারটার বা সেই স্তরটার কতটা থিকনেস, প্রায় 100 কিলোমিটারের মতো, এটা আমরা জানি। এবং এটাকে বলা হতো লিথোস্ফিয়ার, লিথো মানে পাথর, শক্ত, স্ফিয়ার। তার নিচে পৃথিবী যেটা রয়েছে, যেমন কমলা লেবুর ভেতরে রস আছে, নরম জায়গা রয়েছে, এই জায়গাটা হচ্ছে লিথোস্ফিয়ার, লিথোস্ফিয়ারিক শেল। এবং এই কথাটা আমরা 1800 সাল থেকে জানি। এবং তারপরে যেটা আমরা জানলাম, সেটা নিয়ে আমি আজকে বলবো, সেটা হচ্ছে এই যে স্তরটা, এই স্তরটাকে আমরা এই ছবিতে যেমন দেখছি একটা সমুদ্র, একটি মাত্র ভাগ, গোটা কমলা লেবুর খোসাটা একটাই, আদতে কিন্তু তা নয়। এই স্তরটা ছোট ছোট খণ্ডে বিভক্ত। এই এটা একেবারেই উদাহরণ দেওয়ার জন্য, এর বাস্তবের সঙ্গে খুব একটা মিল নেই। এই খণ্ডগুলো, যেগুলো তার অপর পাটটা হচ্ছে পৃথিবীর তল, আর তলায় 100 কিলোমিটার নিচে একটা জায়গা, এই জায়গাটা এটা হচ্ছে রিজিড, শক্ত। এবং এই ছোট্ট ছোট্ট টুকরোগুলোকে বলা হয় প্লেট, এবং এই প্লেটগুলো নড়াচড়া করছে।
আমরা পৃথিবীতে যেদিকেই তাকাই, মানুষের তৈরি কিছু জিনিস আর সূর্যের কল্যাণে কিছু আমাদের যে পৃথিবীর ভূত্বকের যে জ্যামিতিক রূপ পরিবর্তন হওয়া ছাড়া যা কিছু দেখি, আমরা বিশ্বাস করি সবটাই এই প্লেটগুলো নড়াচড়ার মধ্যে। এরা কিরম ভাবে নড়ছে, নিজেদের মধ্যে কিরকম ভাবে তারা তাদের ক্রিয়া প্রতিক্রিয়া দিয়ে সবকিছু তৈরি হচ্ছে। এবং এই সাবজেক্টটাকে আমরা বিজ্ঞানে বলি প্লেট টেকটনিক্স। এইটা হচ্ছে আমার আজকের উদ্দেশ্য, যে এই প্লেট টেকটনিক্সটা সম্বন্ধে একটু বলা। এতে বহু প্রশ্ন আছে যার উত্তর আমরা এখনো জানি না। এর বহু দিক আছে যেটা এই সময়, এই অল্প সময়ে বলা কঠিন। আমি শুধু সারফেস থেকে, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমরা তো সবাই দাঁড়িয়ে রয়েছি এই লিথোস্ফিয়ার এই সারফেসটার উপরে। এই সারফেস থেকে চারপাশে দেখলে যা দেখতে পাই, তার একটা ব্যাখ্যা প্লেট টেকটনিক্স কি করে দিচ্ছে সেটা একটু আলোচনা করার চেষ্টা করব। সাধারণ ম্যাপ বলতে আমরা স্কুলের ছাত্ররা যা বুঝলাম, রাজনৈতিক ম্যাপ, সব মহাসাগরে দেখানো রয়েছে, মহাদেশ দেখানো রয়েছে। আমরা যদি ফিজিক্যাল ম্যাপ দেখি, ভৌতিক মানচিত্র, তাহলে আর একটা আশ্চর্য জিনিস দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে এইগুলো হচ্ছে কোন জায়গার কিরাম উচ্চতা দেখানো রয়েছে। মহাদেশ সবুজ মানে হচ্ছে সব থেকে কম উচ্চতা, সাদা যেমন হিমালয়ের কাছে খুব উঁচু। মহাসাগরের মধ্যে রয়েছে আশ্চর্য কাণ্ড। মহাসাগরটা যত বেশি গাঢ় নীল, সেই জায়গাটা তত বেশি গভীর। আমরা দেখতে পাচ্ছি এই যে আটলান্টিক মহাসাগর, এর মধ্যখানে কিন্তু একটা উঁচু জায়গা রয়েছে, একটা বেল্ট, একটা পর্বতমালা, মিড ওশানিক রিজ সিস্টেম ইংরেজিতে বলা হয়। আমরা দেখছি প্রশান্ত মহাসাগরের পূর্ব ভাগে রয়েছে, আমরা দেখছি ভারত মহাসাগর, এই আমাদের দেশ, এইখানে আমরা রয়েছি, তার মধ্যেও রয়েছে এরকম একটা পর্বতমালা। অতএব আমরা সমুদ্রকে যেমন খুব সহজে দেখে উপরে জল ব্যাস মিটে গেল, সমুদ্রের তলায় অনেক কিছু ঘটছে। এবং এই সমুদ্রের তলায় কি ঘটছে সেটাই প্রধানত প্লেট টেকটনিক্সকে তার নিজস্ব গতিবেগ দেয়। তারপরে আমরা বলি প্লেট টেকটনিক্স ডাঙায় আসে। 1970 সাল অব্দি প্লেট টেকটনিক্সের যাবতীয় যা কর্মকাণ্ড, মানুষের যা গবেষণা, সবই এই সমুদ্র কেন্দ্রিক ছিল। বহুদিন ধরে মানুষ দেখেছে যে এই আটলান্টিক, বিশেষ করে তার দক্ষিণ ভাগেতে, এই দক্ষিণ আমেরিকার পূর্ব কোণটা আর আফ্রিকার এই জায়গাটার মধ্যে একটা অদ্ভুত মিল রয়েছে। আমি যদি একটুখানি বড় করে দেখি জায়গাটাকে, এই একটা কোণ আছে জায়গা, এই জায়গা একটা খাঁজ, এবং বহুদিন মানুষ এটা দেখেছে এবং ভেবেওছে যেটা কি সুন্দর ফিট করে যাচ্ছে। এটা হচ্ছে মানুষের একটা খুব উল্লেখযোগ্য যে একটা দৃষ্টি, একটা অদ্ভুত উপলব্ধি, একটা অবজারভেশন, যে আমরা একটা কোনো ম্যাজিক করে যদি এই দক্ষিণ আটলান্টিক মহাসাগরকে বন্ধ করে দিতে পারি, তাহলে এই দুটো মহাদেশ কাছে কাছে এসে একদম ফিট করে যায়। এইটাকে প্রথম, এটা আমরা অনেক দিন বাদে জানতে পেরেছি, আগে জানা ছিল না। প্রথম যিনি বলেন, তিনি একজন ম্যাপ তৈরি করার মানুষ, তার নাম আব্রাহাম ওটিলিয়াস। তিনি বেলজিয়ান। তখনকার দিনের ম্যাপ যারা তৈরি করতেন, কার্টোগ্রাফার, তারা অঙ্কে খুব শক্ত হতেন। যেমন আমাদের ম্যাপ তৈরি করেছেন, এভারেস্টকে মেপেছেন রাধানাথ শিকদার, খুবই অঙ্কে বড় মানুষ। ইনি ম্যাপ তৈরি করতেন। এবং তখন পর্তুগিজ, স্পেন, এদের নাবিকেরা সারা পৃথিবী যাচ্ছে, যে কোনো কারণেই হোক, তারা তথ্য নিয়ে আসছে, উনি ম্যাপ তৈরি করলেন। এবং উনি ম্যাপ তৈরি করে প্রথম এটা দেখলেন মিলে যাচ্ছে। এবং উনি সেটা দেখেছেন, সেটা আমরা জানতে পারলাম নেচারে। তার প্রথম লেখা বেরোলো তার সম্বন্ধে 1994 সালে, মানে প্রায় 400 বছর বাদে। উনি যখন লেখেন 1596, তার 400 বছর বাদে জেফ রম সেটা খুঁজে বার করলেন। কিন্তু এরপরেই উনি শুধু বলেছিলেন এটা মিলে যায়, ওনার ভাষাটাকে এখানে অনুবাদ করা আছে, দরকার নেই। এইটা নিয়ে যিনি নাড়াচাড়া করতে শুরু করলেন, এবং সেই নাড়াচাড়ায় পৃথিবীর বিজ্ঞান মহল তোলপাড় হয়ে গেল। বিজ্ঞানের ভালো দিক, বিজ্ঞানের খারাপ দিক, বিজ্ঞানীদের মহত্ব এবং বিজ্ঞানীদের অদ্ভুত সংস্কার, সবগুলো প্রকট হয়ে উঠল। তিনি আলফ্রেড ভেগনার, মাত্র 50 বছর বেঁচে ছিলেন। 1915 সালে তিনি একটা বই লিখলেন, এবং তার সেই বই একই জিনিস, যে আমি এই মহাসাগরগুলোকে বন্ধ করে দিলে মহাসাগরগুলো যে দুপাশে মহাদেশগুলো রয়েছে সেগুলো সব জুড়ে যায়। এবং তার থেকে তার বক্তব্য হলো, অতীতকালে, জিওলজিক্যাল অতীত, মানে বহুদিন আগে,
মহাসাগরটা এক মহাদেশ ছিল, পরে সেটা ভেঙে গেছে। কি করে তার মাথায় এলো এ নিয়ে অনেক গল্প আছে। তিনি জার্মান ছিলেন, তার অনেক কৃতিত্ব ছিল। তিনি জিওলজিস্ট ছিলেন না, তিনি ক্লাইমেটোলজিস্ট ছিলেন, ফিজিসিস্ট। তিনি এবং তার ভাই মিলে, তার ওয়ার্ল্ড রেকর্ড ছিল গ্যাস বেলুনে করে সব থেকে উঁচুতে ওঠার, আপার অ্যাটমসফিয়ার স্টাডি করার জন্য। তিনি অ্যাডভেঞ্চারার ছিলেন, গ্রিনল্যান্ড ভালোবাসতেন। তিনি 4 থেকে 5 বার গ্রিনল্যান্ডে যান এবং 1930 সালে গ্রিনল্যান্ডে হারিয়ে যান। আমরা 1990 শেষে তার মৃতদেহ এক খুঁজে পাই। 1930 সাল থেকে 1990 সাল তার সম্বন্ধে কিছু জানা যায়নি। এই আলফ্রেড ওয়েগনার, তাকে তিনি যখন বললেন যে কন্টিনেন্টস ওয়ার টুগেদার, একসঙ্গে ছিল, মহাদেশগুলো একসঙ্গে ছিল, পরে ভেঙে আলাদা আলাদা হয়েছে, এবং ম্যাপ দিয়ে দেখালেন, আর কি দিয়ে দেখালেন, অকাট্য যুক্তি, সেই সময়ের পক্ষে অসম্ভব। তিনি বললেন এইটা হচ্ছে একটা আদিকালের 200 মিলিয়ন বছর, 20 কোটি বছর আগের চিত্র। আমি একটা খুব সাধারণ অ্যানিমেশন দেখাচ্ছি। উনি বললেন এই দেখো, এই মহাদেশটা আফ্রিকা পূর্ব দিকে যাচ্ছে, সাউথ আমেরিকা পশ্চিম দিকে যাচ্ছে। যেখানে জল ছিল না, ওনার বক্তব্য ছিল এই ফাঁকটা হওয়ার জন্য মহাসাগরের জল এখানে চলে আসছে। ওনার এইটা জানা ছিল না, কিন্তু উনি যেটা দেখিয়েছিলেন সেটা অসাধারণ, যে আমরা আটলান্টিককে বন্ধ করে দিয়ে যদি মহাদেশ করে থাকি, তাহলে সেই মহাদেশগুলো আবার আলাদা হয়েছে এইরকম ভাবে। এটা হচ্ছে ম্যাপের বাউন্ডারি ফিট, মানচিত্রের বিল, সেইটা দিয়ে করা। আর কি কি উনি বললেন? যা বললেন, দেখো, বহুবার গ্রিনল্যান্ডে গিয়েছেন, জাহাজে করে যেতে হতো। উনি দেখতেন সমুদ্রের ওপরে আইসবার্গ ভাসছে, বড় বড় বরফের টুকরো, কাছ থেকে দেখলে বিশাল। এটা খুব সহজেই 10 থেকে 12 তলা বাড়ির মতন উঁচু। এবং লোকে বলে উনি জাহাজে যেতে যেতে দেখতেন যে একটা বড় আইসবার্গ জলে ভাসছে, এইটা সমুদ্রের ওপরই ভাগ, সেটা ভেঙে দুটুকরো হচ্ছে, দুদিকে ঠেলে চলে যাচ্ছে। উনি বললেন এইটা হচ্ছে একটা সব থেকে ভালো উদাহরণ। মহাদেশগুলো এইরকম একসঙ্গে জোড়া ছিল, কিন্তু এই আইসবার্গ যেমন জলে ভাসছে, মহাদেশ তা ছিল না। ওনার ধারণা ছিল যে সমুদ্রের তলায়, যে সমুদ্রের, যেটাকে সমুদ্রের ত্বক যদি আমরা বলি, সমুদ্র পৃষ্ঠ, ওশানিক ক্রাস্ট, সেইটার যে উপাদান আর এই মহাদেশের উপাদান আলাদা। মহাদেশের উপাদানগুলো অনেক হালকা, তারা তাই জন্য এই সমুদ্র ত্বকের উপরে বসে আছে। এরপরে কোনো একটা কায়দায় আমি তার মধ্যে একটা টেনশন তৈরি করছি, টান দিচ্ছি, এবং সেই কন্টিনেন্ট ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে দুটো হচ্ছে, এবং তারা আস্তে আস্তে চলে যাচ্ছে। এই আইসবার্গ যেমন ভাসতে ভাসতে যাচ্ছে তা না, এই মহাদেশের টুকরো, নতুন মহাদেশ, সমুদ্রের যে তলদেশ, সেই তলদেশের ওপরে ঘষ্টে ঘষ্টে চলে যাচ্ছে দুদিকে। এইটা হচ্ছে তার প্রথম যে তথ্য দিয়ে বলা কন্টিনেন্টাল ড্রিফটের থিওরি। তার ম্যাপের মিল ভালো, এই হচ্ছে তার ব্যাখ্যা কি হচ্ছে। কি কি তার আর কি কি উনি সাপোর্টিং এভিডেন্স দেখালেন? গ্লেসিয়ার। গ্লেসিয়ার কোথায় থাকে? খুব উঁচুতে থাকে, যেখানে ঠান্ডা, হিমালয় গিয়ে দেখতে পাওয়া যায়। বিষুবরেখার কাছে কিলিমাঞ্জারো 5000 ফিটের উপরে গ্লেসিয়ার আছে। অথচ আমরা যদি উত্তর দিকে বা দক্ষিণ দিকে মেরুর কাছাকাছি চলে যাই, সেখানে জমির উপরে গ্লেসিয়ার রয়েছে। অতএব যদি আমাকে সমুদ্র পৃষ্ঠের কাছে গ্লেসিয়ার দেখতে হয়, তাহলে আমাকে মেরু দেশের কাছে যেতে হবে, যেটাকে আমরা বলি খুব উঁচু, হাই ল্যাটিচিউডে, আইদার উত্তর দিকের ল্যাটিচিউড কিংবা দক্ষিণ দিকের ল্যাটিচিউড। উনি দেখালেন সবটাই কিন্তু অন্য লোকের করা তথ্য। এই যে কতগুলো জায়গা এখন যেটা রয়েছে, দক্ষিণ আমেরিকা মহাদেশ, আফ্রিকা, ভারতবর্ষ, অস্ট্রেলিয়ার এই পা, এই সমস্ত জায়গায় আজ থেকে 270 মিলিয়ন বছর আগে 27 কোটি থেকে 25 কোটি বছরের যে পাথর তৈরি রয়েছে, সেই পাথর একমাত্র গ্লেসিয়ার তার উপর দিয়ে গেলে তৈরি হয়। যে পাললিক শিলা তৈরি হয়েছে, যে সেডিমেন্টারি রক্স, সেটা শুধু গ্লেসিয়ার দিয়ে তৈরি হয়। শুধু তাই নয়, উনি দেখালেন যে গ্লেসিয়ার চলে গেলে একটা ভারী পাথর, একটা ভারী আইস যাচ্ছে পাথরের উপর, সেটা পালিশ হয়। এবং পালিশ হওয়ার সময় আমরা যেমন দেখেছি, খুব মোটা শিরিষ কাগজ দিয়ে পালিশ করলে পলিশিং স্ক্র্যাচেস হয়, সেরকম দাগ রয়েছে। সেই দাগগুলো দিয়ে বার করা যায় যে গ্লেসিয়ারটা কোন দিকে মুভ করছিল। উনি দেখালেন
এই হচ্ছে গ্লেসিয়ারের নড়াচড়া করার দিক। এবং তারপরে দেখালেন আমি যদি সব গ্লেসিয়ার ওই মহাদেশগুলোকে দক্ষিণ মেরু কাছে নিয়ে আসি, যদি জুড়ে দিই, আমরা ফিট করছি তার মহাদেশের যে প্রান্ত ভাগ তটরেখা দিয়ে যদি ফিট করি, তাহলে দেখতে পাই যে 270 মিলিয়ন 27 কোটি থেকে 25 কোটি বছর আগে এই জায়গাটাতে বরফ ছিল। থাকা খুব সম্ভব, তার কারণ এটা মেরুর কাছে, এবং এইখান থেকে এই গ্লেসিয়ার গুলো এরম ভাবে মুভ করছে। খুব ভালো অবজারভেশন, দারুণ সুন্দর ব্যাখ্যা। এতেও হলো না, উনি বললেন দেখো আমেরিকা এবং আফ্রিকা, সাউথ আমেরিকা দুটোতেই, এই দুটো জায়গায় মিসোসরাস বলে একটা প্রাণী পাওয়া যাচ্ছে, যারা জলে এবং ডাঙা দু জায়গাতেই থাকতো, কিন্তু খুব বেশি সাঁতার কাটতে পারতো না। মানে সাঁতার কেটে মহাসাগর পেরিয়ে তিনি ওখানে এদিকে যেতে পারতেন। দুটো একই বয়সে পাথর, এখন বিরাট তফাৎ সেখানে রয়েছে। উনি বললেন এটা খুব বেশি সম্ভব যদি আমি সাউথ আমেরিকা আর আফ্রিকাকে জুড়ে দিই, তারা একসময় ছিল, আলাদা হয়ে গেছে। এই হচ্ছে ফসিল এক ধরনের মেসোসারাস, যেটা 1 মিটার লম্বা। এই হচ্ছে প্রাণীটা, যেটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছিল ভেগনারকে। আমরা একটু চট করে বলে নিই যে আমরা জিওলজিতে সময়ের হিসেব মাপি মিলিয়ন বছর। 1 মিলিয়ন বছর মানে 10 লক্ষ বছর, 1 কোটি বছর মানে 10 মিলিয়ন বছর। আর আমরা 1 কোটি গিগাবাইট বলি, গিগা ইয়ার বলি বা বিলিয়ন ইয়ার বলি, সেটা 100 কোটি বছরকে। এই হিসেবে পৃথিবীর বয়স 4.567 বিলিয়ন বছর, তার মানে 456 কোটি, প্রায় 460 কোটি বছর। এবং এইটা বলার কারণ হচ্ছে যে পৃথিবীর বেশিরভাগ প্রক্রিয়া খুব আস্তে চলে বলে, কিন্তু এসব প্রক্রিয়া খুব তাড়াতাড়ি চলে, যেমন ভূমিকম্প, এই লোকেরা যেটা বুঝতে পারছে, সেগুলো খুব অল্প স্থায়ী হয়। অতএব আমরা যখন জিওলজিস্টরা সময়ের কথা বলি, তখন আমাদের ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে 1 মিলিয়ন বছর, 10 লক্ষ। আবার ভেগনার দেখালেন যে শুধু এই মেসোসরাস প্রাণী নয়, অনেকগুলো প্রাণী রয়েছে, লিস্ট্রোসরাস রয়েছে, আমি আর নাম বলছি না, যেগুলো ডাঙায় ছাড়া থাকতে পারে না, এবং এই তাদের ডিস্ট্রিবিউশন, এই জায়গাগুলো তাদের পাওয়া যাচ্ছে। এবং আমরা যদি এই দক্ষিণ মেরুর কাছে এই সমস্ত মহাদেশগুলোকে জুড়ি, দেখা যায় তাদের যে জায়গা অঞ্চল জুড়ে যাচ্ছে। এবং সব থেকে জোরালো যুক্তি হলো গ্লসোপ্টেরিস নামক একটা ফার্ম থেকে, যেটা ডাঙায় তৈরি হয়। অতএব তার পক্ষে এখন যে সব মহাদেশগুলো অনেক আলাদা হয়ে রয়েছে, সেখানে একসঙ্গে হওয়া অসম্ভব, কারণ তারা পৃথিবীর বিভিন্ন ল্যাটিচিউডে রয়েছে, সেখানকার তাপমাত্রা এবং আর্দ্রতা আলাদা, তারা সব জায়গায় একসঙ্গে হতে পারে না। অতএব যখন এই সমস্ত মহাদেশগুলো একসঙ্গে ছিল, তখন এটা তৈরি হয়েছে। এই হচ্ছে গ্লসোপ্টেরিসের পাতার ফসিল। গ্লসোপ্টেরিস গাছগুলো 10 মিটার পর্যন্ত লম্বা হতো। রানীগঞ্জ অঞ্চলের কোলফিল্ডের কাছে যারা গিয়েছেন, সেখানে এই ফসিলগুলো পাওয়া যায়। অতএব এই হচ্ছে ভেগনারের যে মডেল, সেইটাকে অক্সফোর্ডের জিওলজিস্টরা জুড়ে দেখলেন, সত্যি জুড়ে যাচ্ছে। তারপরে দেখা গেল আমি যদি তলার দিকের গুলো জুড়ে দিই, দক্ষিণ মেরুর কাছে যখন এইসব মহাদেশগুলো যখন এখন আলাদা একসঙ্গে ছিল, উত্তর দিকের যে মহাদেশগুলো ইউরেশিয়া এবং উত্তর আমেরিকাও জুড়ে যায়, জুড়ে গিয়ে একটা বিরাট স্থলভূমি তৈরি হয়, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে সুপার কন্টিনেন্ট। এবং এটা বুলার্ড সাহেবের করা ম্যাপ, কেমব্রিজ ইউনিভার্সিটি, খুব ভালো। আর আগে পর্যন্ত পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক এই ধরনের কোনো ভাবনা চিন্তাই করেননি। তাদের বলা হতো ফিক্সিস্ট, যেখানকার জিনিস যেমন আছে তেমন আছে। এই মহাদেশগুলো যেমন তৈরি হয়েছে, কোন মন্ত্র বলে, তারা সেই জায়গায় আছে, নড়েনি চলে। অথচ ভেগনারের যে আর্গুমেন্ট, সেগুলো অকাট্য। তখন সবাই বললো যে আচ্ছা তুমি তো বলছো এই মহাদেশগুলো নড়াচড়া করছে, নাড়াচ্ছে কে? সেটা ভেগনারের পক্ষে বলা তখন ছিল অসম্ভব। তিনি বললেন টাইডাল ফোর্স, পৃথিবী যে ঘুরছে, পৃথিবীর ইনার্শিয়ার জন্য পৃথিবীর বাইরের দিকে যে ফোর্স তৈরি হচ্ছে, সেই ফোর্সে সেগুলো একজন আরেকজন থেকে দূরে চলে যাচ্ছে। আমরা জানি হ্যারল্ড জেফ্রিজ, কেমব্রিজের ফিজিসিস্ট, জিওফিজিসিস্ট, তিনি বললেন, অঙ্ক কষে, খুব ভালো অঙ্ক কষে বললেন যে যা শক্তি তৈরি হয় তাতে একটা মহাদেশকে নাড়ানো যায় না, ব্যাস। এইবারে বিজ্ঞানের আসল মুখ খুলে গেল। বিজ্ঞানীরা বলছেন হ্যাঁ তুমি বলছো বাট এটা হয়,
যুক্তি দেখাচ্ছ মিলে যাচ্ছে, কিন্তু কি করে হচ্ছে সেটা বলতে পারছো না বলে এটা হচ্ছে না। অতএব যেটা হচ্ছে সেটা যদি ব্যাখ্যা না করতে পারি সেটা হচ্ছে না। মানে রাজনৈতিকদের সঙ্গে আমাদের এই একবিংশ শতাব্দীর রাজনৈতিক সঙ্গে তাদের কোনো তফাৎ ছিল না। তবু ভেগনার নিজের মত পরিবর্তন করেননি, কারণ আস্তে আস্তে মানুষের বুদ্ধি খুললো, বিবেচনা বাড়লো, এবং এরপরের ঘটনা হচ্ছে সেইগুলোকে বলা। একটা ছোট্ট উদাহরণ রয়েছে, আমরা যদি দেখি উত্তর দিকের মহাদেশগুলো জুড়ে ছিল কি প্রমাণ? এটা উত্তরের আটলান্টিক, মধ্যেখানে এই পাহাড় রয়েছে উত্তর আটলান্টিক। আমরা দেখছি এদিকে অ্যাপালেচিয়ান, অ্যাটলাস, ক্যালিডোনিয়াল সব পাহাড় রয়েছে। এবং আমরা যদি মহাসাগরটা বন্ধ করে দিই, এগুলো সব জুড়ে গিয়ে একটা অদ্ভুত সুন্দর মিল হয়ে যায়। সমস্ত পাথরগুলোর কম্পোজিশন কি, কি দিয়ে তৈরি, পাথরগুলোর জিওমেট্রি কি, সব সেটা জুড়ে যায়। তার মানে এইটা দেখে বলা যেতে পারে যে এরা এক সময় এক ছিল, এখন ঝুলে আলাদা হয়ে গিয়েছে। মানে আটলান্টিক ওশান, আটলান্টিক মহাসমুদ্র এক সময় ছিল না, যার ফলে আমাদের একটা সময় পৃথিবীর সমস্ত মহাদেশগুলো এরকম এক জায়গায় জড়ো হয়েছিল। এই হচ্ছে ভেগনারের যুগান্তকারী আবিষ্কার। এবং উনি 1915 সালে ম্যাপ তৈরি করলেন, এই সমস্ত মহাদেশগুলো এক ছিল এরকম। আমরা এত স্যাটেলাইট সবকিছু দিয়ে আমরা এখন ম্যাপ করলাম, এই হচ্ছে সমস্ত মহাদেশ একসঙ্গে। নাম দেওয়া হচ্ছে প্যানজিয়া, প্যান মানে এন্টায়ার, গাইয়া মানে মাদার আর্থ, সমস্ত আর্থের যা মহাদেশ একসঙ্গে প্যানজিয়া, এবং এর চারপাশে ছিল প্যান্থালাসা বলে একটা সমুদ্র। এই হচ্ছে, এইখানে ভেগনার থেমে গেলেন, আর তার পক্ষে যাওয়া সম্ভব ছিল না, তিনি তো হারিয়েই গেলেন। এবং এখনকার দিনের সব আর্টিস্টরা বলছেন সেই সময় যদি আমি স্যাটেলাইট করে উপগ্রহ করে পৃথিবীর বাইরে যেতাম, তাহলে পৃথিবীকে এরকম দেখা হতো। সময়টা মনে রাখতে হবে, সময়টা হচ্ছে 270 থেকে 250 মিলিয়ন, ধরুন 27 কোটি থেকে 25 কোটি বছর আগে। আমি যদি রাজনৈতিক মানচিত্র করি প্যানজিয়ার, এই হচ্ছে রাজনৈতিক মানচিত্র। আপনি দেখুন ভারত এক জায়গায়, একটা কান্ট্রি, ভারত সবসময় একটা মহাদেশ। আর আমি অন্যরকম ভাবে নেবেন না, দেখুন চীন টুকরো টুকরো হয়ে রয়েছে। এবং আপনি যদি আরো কাছ থেকে দেখেন, এই হচ্ছে ভারত, এই হচ্ছে আফ্রিকা, এই হচ্ছে সাউথ আমেরিকা, সৌদি আমেরিকা, এই মধ্যখানে হচ্ছে টেথিস ওশান, এইখানে হচ্ছে এশিয়া। আমরা দেখি একটা ছোট্ট ভিডিওতে, এইখানে দেখাবে কোন বয়স, এগুলো মিলিয়ন বছরেতে, তার মানে 25 কোটি 250। আমরা এটা চালিয়ে দিই, এই হচ্ছে প্যানজিয়া। আমরা ভারত এখানে রয়েছি, এইখানে আটলান্টিক ওশান খোলার কথা, এবং এই টেথিস সি এখন আর নেই, সেটা বুঝে যাবার কথা। দেখা যায় ছোট্ট ছোট্ট টুকরো উত্তর দিকে যাচ্ছে, ভারত এখনো স্থির হয়ে রয়েছে। এইটাকে একসঙ্গে বলা হয় গন্ডোয়ানা লাইন, এই জায়গাটাকে, এটাকে বলা হয় লরেসিয়া, দুটো মহাদেশ এখানে। এবার দেখুন ভারত আলাদা হলো। এইবারে দেখুন ভারতের কীর্তি, ভারত সবার চেয়ে আগে টপকে বেরিয়ে যাবে হু হু করে। ভারতের গতিপথ দেখুন, যে এশিয়াকে মারলো ধাক্কা, এবং সে ধাক্কাটা বড় সাংঘাতিক। ধাক্কায় এশিয়ার ভেতর ভারত কেটে ঢুকে গেল। আবার লক্ষ্য করে দেখুন, এই ভারত কি এখানে ধাক্কা মেরে এশিয়ার ভেতর কেটে ঢুকে যাবে, এবং এশিয়ার এই টুকরোগুলো জাভা, সুমাত্রা, ইন্দো চায়না, সেগুলো সব ঠেলে বেরিয়ে আসবে, এবং এই ধাক্কাতেই তৈরি হলো হিমালয়। ভালো করে লক্ষ্য করে দেখুন, ভারত হঠাৎ ভীষণ গতি পেয়ে গেল, এবং গতি পেয়ে এই ধাক্কা মারলো 50 মিলিয়ন বছর আগে, এবং ঠেলে তিব্বতের ভেতরে ঢুকলো, এবং বাকি অংশগুলো চলে এলো বাইরে। এই হচ্ছে সহজভাবে দেখানো। ভারত এলো, তিব্বতে ধাক্কা মারলো, তিব্বতকে কুঁচকে দিল, তিব্বতের উপত্যকায় যে মালভূমি, প্লেটো তৈরি হলো, এবং ধাক্কায় সাইবেরিয়া টাইবেরিয়া অঞ্চলও প্রচুর ফাটল তৈরি হলো। এটা কিন্তু এখন আমরা স্যাটেলাইট থেকে ছবিতে বা ম্যাপ করে দেখতে পাই। এবার চলে আসি একেবারে বিরাট লম্বা ধাপ। 1960 সাল থেকে কি হলো, পৃথিবীতে রিভলিউশন। 1960 সাল থেকে সমস্ত ভূতত্ত্বের চিন্তা ভাবনা বদলে গেল এই প্লেট টেকটনিক্স নিয়ে। প্রথম যে আমরা দেখলাম খুব খুঁটিয়ে ম্যাপ হচ্ছে আসল উৎস প্লেট টেকটনিক্স। ভালো করে ম্যাপটাকে দেখা, পৃথিবীর ম্যাপ। এই ম্যাপে দেখানো রয়েছে 8 বছরে 2000 থেকে 2008 সাল অব্দি
পৃথিবীতে যত ভূমিকম্প হয়েছে যার ম্যাগনিটিউড 5 মানে কত কিরম ভয়ঙ্কর, যদি কলকাতার নিচে 5 একটা ম্যাগনিটিউডের ভূমিকম্প হয়, কলকাতার 50% বাড়ি ধূলিসাৎ হয়ে যাবে যদি কলকাতার নিচে সেটা হয়। দেখা গেল যে ভূমিকম্পের উৎপত্তি স্থলগুলো কিন্তু খুব একটা হিজিবিজি নয়, তারা কতগুলো লম্বা বেল্টে রয়েছে। কত ডেপথে, কত গভীরতা ভূমিকম্পের সৃষ্টি হচ্ছে সেই রঙের রং করা রয়েছে, আমরা সেই নিয়ে মাথা ঘামাচ্ছি। আমরা দেখছি যে ভূমিকম্পগুলো এই আমেরিকা মহাদেশগুলোর পশ্চিম প্রান্তে রয়েছে, এইখানে জাভা সুমাত্রায় রয়েছে, এই প্রশান্ত মহাসাগরের পশ্চিম পারে রয়েছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন না জাপানকে, জাপানে প্রতি মুহূর্তে ভূমিকম্প হচ্ছে, একদম ভূমিকম্পে ঢাকা। এইখানে নিউজিল্যান্ড রয়েছে, এখানে ইন্দোনেশিয়া সুমাত্রা রয়েছে, আর রয়েছে হিমালয়। খেয়াল করে দেখুন, সাইবেরিয়া ভূমিকম্প নেই, আফ্রিকার মধ্যখানে নেই, ভারতের মধ্যখানে প্রায় নেই, অস্ট্রেলিয়াতেও নেই। তার মানে আর দেখতে পেলাম ভূমিকম্প রয়েছে আটলান্টিক মহাসাগরের মধ্যখান দিয়ে, প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্ত দিয়ে ভারত মহাসাগর। বোঝা গেল যে ভূমিকম্পটা কোথায় হবে সেটা খুব এলোমেলো নয়, সেটা কতগুলো নির্দিষ্ট বেল্টে হবে। এই বেল্টগুলোর কারণ আরো তথ্য আসতে শুরু করলো। আগ্নেয়গিরি, এটা কোস্টারিকার একটা আগ্নেয়গিরির উৎপাতের চিত্র। দেখা গেল ডাঙাতে যে সব আগ্নেয়গিরি রয়েছে এবং যারা গত 1 লক্ষ বছরের মধ্যে তার মধ্যে অগ্নুৎপাত হয়েছে, সেগুলো এইরকম। ঠিক যেসব জায়গায় আমরা ভূমিকম্প দেখেছি সেই সব জায়গাতে এগুলো কিন্তু আমরা বলছি যে গত 1 লক্ষ বছরে, এবং ডাঙার উপরে যেগুলো রয়েছে মানে জলের নিচে যেগুলো রয়েছে সেগুলো দেখা হবে। আশ্চর্য মিল আমরা দেখতে পাচ্ছি, ঠিক যেখানে ভূমিকম্প সেইখানে আগ্নেয়গিরি। এই দুটো জিনিসকে একসঙ্গে করে একটা অসাধারণ আবিষ্কার করলেন জেসন মর্গান, প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক। তিনি কিন্তু ভূপদার্থবিদ, তিনি তথাকথিত জিওলজিস্ট নয়। তিনি এই সমস্ত জিনিসটাকে একসঙ্গে দেখে তার মনে হলো যে আমরা যেটা দেখছি, ভূমিকম্প মানে কি কোনো জিনিসকে নাড়াচাড়া করতে হবে। আমরা যদি কোনো ভারী আলমারিকে মেঝের ওপরে টানি, মেঝেটা কাঁপে। অতএব যখন দুটো ভারী জিনিস নিজেদের মধ্যে ঘষা খায় তখন ভূমিকম্প হয়। আর আগ্নেয়গিরি মানে কি, গরম লাভা পৃথিবীর অভ্যন্তর থেকে বেরিয়ে আসতে হবে। তার মানে জায়গা চাই যেটা নরম, যেখান দিয়ে ফুটো করে সেটা বেরোতে পারবে। এই দুয়ে মিলিয়ে খুব সহজভাবে দেখলে উনি বললেন যে পৃথিবীর যে বাইরের ভাগটা 100 কিলোমিটার আমরা লিথোস্ফিয়ার, কমলা লেবুর খোসা বলেছি, সেইটা একটা সিঙ্গেল লেয়ার নয়, সেটা অনেকগুলো ছোট ছোট ভাগে ভাঙা, এবং এই ভাঙাগুলোর নিজেদের মধ্যে যে সীমা বাউন্ডারি, সেখানে সবসময় ঠোকাঠুকি হচ্ছে, যার জন্য হচ্ছে ভূমিকম্প। এবং সেই জায়গাটা নরম এবং গরম, তার জন্য তার থেকে তলা থেকে লাভা বেরিয়ে আসছে, অগ্নুৎপাত হচ্ছে। অতএব আগ্নেয়গিরি এবং ভূমিকম্প হাতে হাত মিলিয়ে চলছে। একেবারে খাঁটি কথা। জাপান, আন্দিজ পর্বতমালা, আফ্রিকার ইস্ট আফ্রিকান রিফট রিজ, এইখানে ইতালিতে ভিসুভিয়াস এটনা, সেখানে ভূমিকম্প হচ্ছে, সেখানে অগ্নুৎপাত হচ্ছে। আইসল্যান্ডে ভূমিকম্প হচ্ছে, অগ্নুৎপাত হচ্ছে নিউজিল্যান্ডে। এই হলো প্লেট টেকটনিক্স এর জন্ম। যে পৃথিবীর বাইরের 100 কিলোমিটার জায়গা লিথোস্ফিয়ার শক্ত, তার মধ্যে সামুদ্রিক অংশও আছে, মহাসাগরীয় মহাদেশীয় অংশও রয়েছে, এবং সেইগুলো ভেঙে ভেঙে ছোট ছোট টুকরো যেগুলো প্লেট, এবং প্রতি দুটো প্লেট নিজেদের মধ্যে নড়াচড়া করছে। প্লেটগুলো পৃথিবীর এই যে বক্র তল তার মধ্যে নাড়াচাড়া করছে, পৃথিবীর বাইরে বেরোতে পারছে না, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, এবং তার জন্য হচ্ছে ভূমিকম্প এবং আগ্নেয়গিরি, বার্থ অফ প্লেট টেকটনিক্স। অতএব আমরা যদি দেখি এবারে যে এই হচ্ছে প্লেটের বাউন্ডারি। আফ্রিকা মহাদেশ, এই মহাদেশটা শুধু একটা প্লেটের মধ্যে নয়, এই প্লেটের মধ্যে রয়েছে এই সামুদ্রিক অংশ। এই দক্ষিণ আমেরিকা শুদ্ধ কন্টিনেন্টটা নয়, যেটা নড়ছে সেটা এই মহাদেশ এবং তার সঙ্গে আটকে থাকা এই দক্ষিণ আটলান্টিকের পাটটা। অতএব আমরা যদি আবার এই ভিডিওটা দেখি,
তাহলে একদম অন্য উপলব্ধি। মধ্যিখানে নতুন সাগর তৈরি হচ্ছে। যে প্লেটটা একসঙ্গে জোড়া ছিল, একটা মহাদেশ নয়, একটা সিঙ্গেল প্লেট ছিল, হতে পারে সেটা পুরোটা একটা মহাদেশ দিয়ে তৈরি। এই প্লেটটা ভাঙতে শুরু করলো এবং যেখানে জল ছিল না সেইখানে নতুন করে মহাদেশের মধ্যে, ফাটলের মধ্যে দিয়ে মহাসাগরীয় ভূপৃষ্ঠ, ওশানিক ক্রাস তৈরি হতে শুরু করলো। এবং এই হচ্ছে তার ফাটলটার জায়গা, যেখানে তলা দিয়ে গরম লাভা আসছে, এসে সমুদ্রের এই দিকে এবং ওই দিকে আটকে দুদিকে ঠেলে দিচ্ছে। বলা হলো সি ফ্লোর স্প্রেডিং। কারণ এই সমুদ্রটার এরিয়া ক্রমশ বেড়ে যাচ্ছে, স্প্রেড করছে। কোন সমুদ্র ছিল না, কোন সমুদ্র নেই। এবারে এটা একটা সমুদ্র সূত্র, একেবারে সোজা জমি, মধ্যিখানে কোনো ফাটল নেই। কোনো একটা ম্যাজিক্যাল কারণে আমরা এটাকে টেনে ধরলাম। মহাদেশ গেল ফেটে, তলা থেকে লাভা এলো এবং লাভা এসে যেটা তৈরি করলো সেটা সমুদ্র পৃষ্ঠ। আর এই ফাটলটা জুড়ে যেখান দিয়ে লাভা আসছে সেই জায়গা চলে হলো পর্বতমালা, মিড ওশানিক রিজ। তো আমি এবারে যে ছবিগুলো দেখাবো যে মডেলে, সেটা এরকম ভাবে করা। এই পৃথিবী, এই হচ্ছে আফ্রিকান প্লেট, এইটা আফ্রিকান প্লেটের মহাসাগরীয় অংশ, এটা মহাদেশীয় অংশ। তার মানে প্লেট মানে পুরোটা একটা মহাদেশ নয়, হয়তোও পারে পুরোটা একটা মহাসাগর নয়, তার মধ্যে একটা মহাসাগরীয় অংশও থাকতে পারে, একটা মহাদেশীয় অংশ থাকতে পারে। আমি যদি এই পৃথিবীটাকে এরকম ভাবে কাটি, কেটে এবার সেই তলটাকে আমি যদি ভার্টিক্যাল করি, তাহলে এই হচ্ছে আফ্রিকা মহাদেশ। আর এই হচ্ছে লিথোস্ফিয়ার, যেটা আমি আগে বলেছিলাম কমলা লেবুর খোসাটার মতন সারা পৃথিবী জুড়ে রয়েছে, কিন্তু আস্ত নয়, ভাঙা। এই হচ্ছে আফ্রিকান লিথোস্ফিয়ার, আফ্রিকান প্লেট। এইখানে হচ্ছে কি, এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি আফ্রিকা এবং আমেরিকা এখানে আলাদা ছিল, এইখানে আস্তে আস্তে মহাসমুদ্র তৈরি হয়ে এরা সরে যাচ্ছে। অতএব কন্টিনেন্টাল ড্রিফটের সঙ্গে, ওয়েগনারের সঙ্গে এই প্লেট টেকটনিক্স এর তফাৎটা হলো কি, আদতে বলা হয়েছিল কন্টিনেন্ট বসে আছে ওশান ফ্লোরের ওপরে, সমুদ্র পৃষ্ঠের ওপরে, এবং নড়ছে সমুদ্র পৃষ্ঠের ওপরে। আদতে তা নয়, কন্টিনেন্ট এবং ওশান সব মিলিয়ে একসঙ্গে হচ্ছে পৃথিবীর বাইরের দিকে লিথোস্ফিয়ার, যার গড় গভীরতা 100 কিলোমিটার। তার মধ্যে মহাদেশীয় পার্ট রয়েছে, তার মধ্যে সামুদ্রিক পার্ট রয়েছে, আরো অনেক ডিটেল রয়েছে। এটা সামুদ্রিক ক্রাস বলা, এটা তলার অংশ। এই পুরো জিনিসটা একটা ইউনিফাইড বডি, লিথোস্ফিয়ার। এবার সেটাতে আমি টেনশন তৈরি করছি, আস্তে আস্তে মহাদেশ শুরু হয়ে যাচ্ছে। কেমিস্ট্রি ল্যাবেতে গ্লাস পাইপকে টেনে শুরু করার মতন গরম দিয়ে এক সময় দুটো মহাদেশ গেল আলাদা হয়ে, তলার ফাটল দিয়ে গরম লাভা এসে জুড়ে যেতে লাগলো এই দিকে এবং এই দিকে। যত দুটো মহাদেশ চলে যাচ্ছে তত এখান থেকে নতুন করে লাভা আসছে, তারা এই দিক দিয়ে জড়া করছে, এইখানে নতুন মহাসমুদ্রের সৃষ্টি হলো। এবং যদিও দেখা গেল এই প্লেটটা এখন দুটো আলাদা প্লেট, এই প্লেটের সব জায়গার বয়স এক নয়, এই মহাদেশগুলো আগে ছিল আর এই অংশটা মহাসমুদ্রের পাটটা পরে তৈরি হয়েছে। এই হচ্ছে প্লেট টেকটনিক্স। পৃথিবীর চারপাশে রয়েছে লিথোস্ফিয়ার শক্ত, সেগুলো ভাঙা ভাঙা করা রয়েছে, সেগুলো প্লেট। এই প্লেটগুলো এইখানে যেটা দেখাচ্ছি, দুটো প্লেট একটা আর একটার থেকে দূরে চলে যাচ্ছে, তার ফলে তার মধ্যে নতুন মহাসাগর তৈরি হচ্ছে, নতুন সামুদ্রিক ক্রাস তৈরি হচ্ছে, আমরা বলছি ওশান ফ্লোর স্প্রেডিং। খুব নভেল আইডিয়া। সমস্ত পৃথিবীর যে ব্যবহার, সমস্ত পৃথিবীর যে আচরণ আমরা নতুন করে বুঝতে শিখলাম। কারণ আমরা দেখছি যে অগ্নুৎপাত হওয়া তার মানেটা কি, ভূমিকম্প হওয়া তার মানেটা কি। তার মানে পৃথিবীর ওপরের অংশটা নড়ে চড়ে বসছে। যদি ম্যাপে দেখি, এই দুটো জায়গা একসঙ্গে ছিল, মধ্যখানে ফাটল, মিড আটলান্টিক রিজ। এইটুকুন জায়গা পরে তৈরি হয়েছে, এইটুকুন জায়গা পরে তৈরি হয়েছে। সব থেকে পুরনো অংশ এই সমুদ্রের এই জায়গাটা, এই জায়গাটা, তারপরে এই জায়গাটা সব থেকে তরুণ, এই হচ্ছে মিড ওশানিক রিজ। আমরা এবারে দেখি যে প্লেট বলতে যেটা
কন্টিনেন্টাল ড্রিফটের সঙ্গে তফাৎ, শুধু কন্টিনেন্ট নয়, শুধু মহাদেশ নয়, অনেক মহাদেশের একটা অংশ তার সঙ্গে অ্যাটাচ রয়েছে, জুড়ে রয়েছে ওশান, যেমন দক্ষিণ আমেরিকা প্লেট। এই হচ্ছে দক্ষিণ আমেরিকা প্লেটের চেহারা। এই মহাদেশটা আগেই ছিল, এই জায়গাটা পরে তৈরি হয়েছে। অতএব এই হচ্ছে প্লেট টেকটনিক্স এর প্লেটের যে ডেফিনেশন। এই যে মহাদেশের মধ্যেখানে সমুদ্র, সমুদ্র বড় হচ্ছে, তৈরি হচ্ছে, অসাধারণ আবিষ্কার। 1961 সালে প্রথম পেপার লেখেন রবার্ট এসডিএচ, তিনি ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে কর্মী ছিলেন। 1962 সালে একই বিষয়ের উপর পেপার লিখলেন হ্যারি অ্যামন হেস, একদম প্রবাদ পুঁতির মানুষ, খুব অল্প দিন বেঁচে ছিলেন, প্রিন্সটনের বিভাগীয় প্রধান ছিলেন, এবং উনি কাজের মধ্যেই মারা যান। চাঁদ থেকে যে পাথর এসেছিল সেই পাথর নিয়ে কি করা হবে সেই বৈঠকে যোগ দেবার সময় উনি বস্টনে এসে পৌঁছে এয়ারপোর্টে মারা যান। এবং ইনি বোধহয় আমার জানা একমাত্র ব্যক্তি ভূতত্ত্বে যিনি দুবার দুটো পেপার লিখে আবার তুলে নিয়েছিলেন জনগণের চাপে, কিন্তু দুটো পেপারই ঠিক ছিল। উনি বলেছিলেন এই সি ফ্লোর স্প্রেডিং, যখন বলেছিলেন বাকি সবাই বললে ওয়ে তোমার বয়স 30 বছর, এত বড় বড় কথা বলো, তুলে নেন। উনি আর একটা জিনিস বলেছিলেন, এক ধরনের লাভা যেটা প্রচুর লোহা এবং ম্যাগনেসিয়াম থাকবে, সেটা হতে পারে। আবার চেঁচামেচি, আবার সেই পেপার তুলে নেন। এই দ্বিতীয় ধরনের লাভাগুলোকে বলা হয় কোমাটিয়াই। 1970 সালে এসব প্রমাণিত হয়ে যায়। এনারা দেখালেন সি ফ্লোর স্প্রেড করছে। আমরা এবারে একটুখানি এই জায়গাগুলোকে কেটে কেটে দেখি কি দাঁড়িয়েছে এখানেতে। আমরা পৃথিবীর এই জায়গায় যাব, এটা রেড সি, লোহিত সাগর, ভূমধ্য সাগর, এইটা সিনাই বা সাইনাই পেনিনসুলা, এইখানে খুব আগুন জ্বলছে টার্কি, এইখানে আমরা রয়েছি এই হিমালয়। আমরা একটা উপগ্রহ, এটা 1965 সালের তোলা ছবি, এই হচ্ছে নীল নদী, নীল নদ। আমরা এই দিক থেকে তোলা ছবিটা দেখব, এই স্যাটেলাইটের ছবি সাইনাই, এইখান দিয়ে সুয়েজ কানাল, এই হচ্ছে কি ইজিপ্টের নীল নদ। এবারে আমরা যদি এইটাকে কাটি তাহলে দেখব এইদিকে যে সৌদি আরবিয়ার যে মহাদেশ, এদিকে আফ্রিকা মহাদেশ, তার মধ্যে যে ক্রাস্ট ক্রমশ সরু হয়ে গিয়েছে, টেনশন হচ্ছে, এইদিকে তীর চিহ্ন দিয়ে দেখানো রয়েছে, নতুন ক্রাস্ট সমুদ্র তৈরি হচ্ছে। মানে এই রেড সি খুব বাচ্চা সমুদ্র, সবে তৈরি হচ্ছে, ক্রমশ বড় হবে। এবং এই তৈরি হওয়ার জন্য প্রথম যেটা হয়, যখন মহাদেশ ছিল, মহাদেশে প্রথম এই টেনশন দেবার পরে এই ধরনের ফাটল তৈরি হয়, এগুলোকে বলা হয় ফল্ট, নর্মাল ফল্ট। এবং আপনি দেখুন একটা পাথর আর একটা পাথরের উপরে যাচ্ছে, ঘষা খাচ্ছে, ঘষা খাওয়া মানে শক্তি বিচ্ছুরণ, ভূমিকম্প হচ্ছে, অতএব এখানে ভূমিকম্প অপরিহার্য। এবার আমরা দেখি এই যে মধ্য মহাসাগরীয় পর্বতমালা, মিড ওশানিক রিজ, সেটা সব থেকে তার যে পাহাড়গুলোর মাথাগুলো সমুদ্র তল থেকে, মিন সি লেভেল থেকে গড়ে 2 কিলোমিটার নিচে রয়েছে। পৃথিবীতে আইসল্যান্ড হচ্ছে একমাত্র জায়গা যেখানে ওই রিজটা জলের উপরে উঠে এসছে। তার একটা অন্য কারণ আছে, পরে কখনো বলা যাবে। এই হচ্ছে আইসল্যান্ড। খেয়াল করে দেখুন, এই আটলান্টিক খুলেছে, এই দুটো মহাদেশ আলাদা হয়েছে, মধ্যেখানে আটলান্টিক রিজ যেখান থেকে সি ফ্লো স্প্রেডিং হয়েছে, এই হচ্ছে আইসল্যান্ড, এই মিড আটলান্টিক রিজ। এই আইসল্যান্ডেতে এই রিজ ডাঙায় চলে এসছে, এই তার চিত্র। এইগুলো সব 1 থেকে 1.5 কিলোমিটার গভীর ফাটল। এই ডান দিকটা হচ্ছে ইউরোপ, এশিয়া মহাদেশ, বাঁ দিকটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, তারা সরে সরে যাচ্ছে। গোটা আইসল্যান্ড জুড়ে শুধু এইরকম বড় বড় ফাটল, এবং সেই ফাটল দিয়ে অনবরত গরম জল বেরোচ্ছে, গ্যাস, এবং সেই গ্যাস দিয়ে ওর ইলেকট্রিসিটি তৈরি করে। আইসল্যান্ডে যে ইলেকট্রিসিটি তৈরি হয় তাই পুরোটাই হাইড্রোথার্মাল। একজন খুব অ্যাডভেঞ্চারাস বাঙালি জিওলজিস্ট বহুবার আইসল্যান্ডে গিয়েছেন এবং তিনি দুটো মহাদেশে একসঙ্গে পা রেখেছিলেন। আমার ভয় হচ্ছিল বেশিক্ষণ থাকলে উনি হয়তো জরাসন্ধ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে মহাসাগর তৈরি হবার চিত্র। মহাদেশ ভাঙতে শুরু করলো, মহাসাগর তৈরি হলো, পুরো মহাসাগর আটলান্টিক। আমরা ছোট্ট করে একটা ভিডিওতে দেখি কি হচ্ছে। তলা থেকে লাভা এসে দুদিকে জুড়ে যাচ্ছে, এদিকে প্লেট ডান দিকে যাচ্ছে, এদিকে প্লেট বাঁ দিকে যাচ্ছে, সি স্প্রেড হচ্ছে, সমুদ্র পৃষ্ঠের আকার
আয়তন বেড়ে যাচ্ছে, আর মধ্যখান থেকে এই লাভা আসছে, লাভাগুলো এখানে জুড়ে জুড়ে এই জায়গাটা তৈরি হচ্ছে। মানে প্রথমে এই দুটো পয়েন্ট একসঙ্গে ছিল, এখন নতুন করে এই জায়গা তৈরি হচ্ছে। এই হচ্ছে সি ফ্লোর স্প্রেডিং। এবার আমরা একজন অদ্ভুত খুব হিলারিয়াস মানুষের কথা বলবো। তিনি কেমব্রিজে এসেছিলেন টরন্টো থেকে পড়তে, খুব ট্যালেন্টেড, এবং কেমব্রিজে এসে তার সব পড়াশোনা ভালো লাগেনি, তখন হ্যারাল্ড জেফ্রিস কেমব্রিজে কাঁপাচ্ছেন, বিখ্যাত জিওফিজিক্স, ফাদার অফ মডার্ন জিওফিজিক্স। উনি বলতেন, উনি যখন 1968-69 সালে বলতেন যে আমি কেমব্রিজে গিয়ে নৌকাবাইজ না করে যদি স্যার জেফ্রিজ এর ক্লাসগুলো করতাম তাহলে আমার জ্ঞানোদয়টা অনেক আগে হতো। তিনি টরন্টো বিশ্ববিদ্যালয়ে ছিলেন। আপনি যে কোনো জিওলজিস্টকে জিজ্ঞেস করুন টুজে উইলসন, সবাই বলবে হ্যাঁ, এবং বলবে ট্রান্সফর্ম ফল্ট। এবং তাকে সম্মান দেওয়ার জন্য কানাডিয়ার সর্বোচ্চ পুরস্কার ভূতাত্ত্বিকদের হচ্ছে যে মেডল, উইলসন মেডেল, এবং প্রথমবার তাকেই দেওয়া হয়, খুব অ্যাপ্রোপ্রিয়েট। তিনি কি করতেন, তিনি পকেটে কাগজ আর কাঁচি নিয়ে পৃথিবীর সমস্ত বড় বড় কনফারেন্সে যেতেন এবং লোকেরা তাকে ছেঁকে ধরত। তিনি ভাবে বোঝাতেন মিটোসেনিক রিজ কি, একটা ছোট্ট ডেমনস্ট্রেশন। উনি বললেন একটা কাগজ নাও, কাগজের একটা বাংলা দয়ের মতন দাগ দাও পেন্সিল দিয়ে, এবার এখান দিয়ে কাঁচি দিয়ে কাটো, কেটে কাগজটাকে টেবিলের ওপরে রেখে দু হাত দিয়ে আস্তে আস্তে সরাও। এই একটা প্লেট ব্লু প্লেট, এই একটা রেড প্লেট, রেড প্লেট বাঁ দিকে যাচ্ছে, ব্লু প্লেট ডান দিকে যাচ্ছে, জায়গা খালি হচ্ছে, তলা থেকে লাভা আসছে, এসে সমুদ্র তৈরি করছে। সি ফ্লোর স্প্রেডিং, এর চেয়ে সহজ আর কিছু হতে পারে। এবং বললেন আরেকটা জিনিস, উনি যেটা দেখালেন যে দেখো দুটো প্লেটের মধ্যে বাউন্ডারি, এই বাউন্ডারিটা মানেই কিন্তু সি ফ্লোর স্প্রেডিং হবে তার কোনো মানে নেই। আমি যে কাগজটাকে এমন ভাবে কেটেছি যে এটাও তো একটা বাউন্ডারি, এই বাউন্ডারি ধরে এই প্লেটটা এদিকে যাচ্ছে, ওই প্লেটটা ওদিকে যাচ্ছে, এগুলোকে আমরা বলি ফল্ট, স্ট্রাইক স্লিপ ফল্ট। মানে এই প্লেটটা এই বাউন্ডারি বরাবর হরাইজন্টালি ডান দিকে আসছে, উপর দিকেও যাচ্ছে না, নিচের দিকেও যাচ্ছে না, কোনো ফাঁক তৈরি হচ্ছে না। আর এই প্লেটটা হরাইজন্টালি এই বাউন্ডারি বরাবর বাঁ দিকে আসছে, কোনো ফাঁক নেই, কেউ নিচে যাচ্ছে না, কেউ উপরে যাচ্ছে না। উনি বললেন এই গুলোর নাম হচ্ছে ট্রান্সফর্ম ফল্ট। মানে এতদিন অব্দি আমরা দেখছিলাম প্লেটের বাউন্ডারি মানে মিটোসেনিক রিজ, উনি জুড়লেন ট্রান্সফর্ম ফল্ট এবং হাতে হাতে করে দেখালেন। ইটস অ্যামেজিং। মানে ওনাকে দেখলে এই সমস্ত পৃথিবীর কাঁপানো বৈজ্ঞানিকরা বলতেন তুমি আরেকবার করে দেখাও, নাথিং ক্যান বি এনি মোর এলিগেন্ট। এবং এটা হচ্ছে ওনার উক্তি, beneath all the wealth of detail in the geological map lies an elegant orderly simplicity, nothing can be any simpler. একটা ছোট্ট ভিডিওতে আমরা দেখি সে উনি কি বলেছিলেন। মিটোসেনিক রিজ, এদিকে প্লেট ওদিকে যাচ্ছে, এদিকে প্লেট এদিকে আসছে, মিটোসেনিক রিজ নতুন সে। আর এই দেখুন এই ফল্ট দিয়ে এটা ডান দিকে, এটা বাঁ দিকে যাচ্ছে, ট্রান্সফর্ম ফল্ট। এবারে যদি আমরা আবার সেই 100 বার দেখানো ছবিটায় ফিরে যাই, মিটোসেনিক রিজ, আর এই যে কালো কালো লাইন, এইগুলো হচ্ছে ট্রান্সফর্ম ফল্ট, যেটা দিয়ে মিটোসেনিক রিজ গুলো একবার এইদিকে সরেছে, একবার ওদিকে সরেছে। এইখানে আমি সমুদ্র পৃষ্ঠ তৈরি করছি, ট্রান্সফর্ম ফল্টে কোনো কিছু তৈরিও হচ্ছে না, ধ্বংস হচ্ছে না, শুধু এদিকের প্লেট ওদিকে যাচ্ছে, ওদিকের প্লেট এদিকে যাচ্ছে। বহুদিনের একটা এনিগমা যে কেন মিটোসেনিক রিজটা সোজা যাচ্ছে না, সেটা এক কথায় প্রমাণ করে দিলেন উনি। আমরা এবার একটা খুব সুন্দর জায়গার কথা শুনি, সেটা হচ্ছে ওইরকম একটা ট্রান্সফর্ম ফল্ট আমি যা দেখাচ্ছি সবই মহাসমুদ্রের তলায় মিটোসেনিক রিজ দিয়ে রয়েছে। পৃথিবীর দুটো কি তিনটে জায়গায় এরকম ট্রান্সফর্ম ফল্ট জমির ওপরে চলে এসেছে। এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া সান অ্যান্ড্রিয়াস ফল্ট। এই ফল্টের এই পাশে হচ্ছে প্যাসিফিক প্লেট, এই পাশে হচ্ছে উত্তর আমেরিকা প্লেট। উত্তর আমেরিকা প্লেট দক্ষিণ দিকে আসছে, প্যাসিফিক প্লেট উত্তর দিকে যাচ্ছে। আমরা যদি লস এঞ্জেলেসে যাই এয়ারক্রাফটে করে, লস এঞ্জেলেস এয়ারপোর্টে নামার মিনিট 15 আগে প্লেনটা এই থেকে এই দৃশ্য দেখতে পাওয়া যায়। এই হচ্ছে ট্রান্সফর্ম ফল্ট। এইটা প্রশান্ত মহাসাগরীয় প্লেট, এটা উত্তর আমেরিকার প্লেট। আর এই দেখুন নদী, এই নদী একসময় সোজা যেত, এই প্লেটটা এদিকে আসছে বলে নদীর যে পথ সেটা বেঁকে গেছে। খুব সোজা এক্সপ্লেনেশন এই। প্রশান্ত মহাসাগরীয় প্লেট নর্থের দিকে যাচ্ছে, নর্থ আমেরিকান প্লেট সাউথে যাচ্ছে, এই নদী ছিল সোজা, কেটে চলে গেল। 1906 সালে সান ফ্রান্সিসকো একটা বিধ্বংসী ভূমিকম্প হয়। ভূমিকম্প যত লোক না মারা যায়, আগুন জ্বলে মারা যায় বেশি, এপ্রিল মাসে।
তার কারণ হচ্ছে এই সান আন্দ্রিয়াস ট্রান্সফর্ম ফল্টে নড়াচড়া, দুটো রক, দুটো ব্লক পাশাপাশি মুখ করছে, ঘষাঘষিতে প্রচন্ড ভূমিকম্প। তার ফলে এই যে বেড়াটা, এটা এখনো গেলে দেখতে পাওয়া যায়, একসঙ্গে ছিল, এইটা এইদিকে সরে গেছে, ওটা ওদিকে সরে গেছে। যদি জিওলজিস্ট দেখে তাহলে ছবি আঁকে এমন। এটা অনেক জিওলজিস্টের কাছে তীর্থক্ষেত্র, টু সি অ্যাকচুয়াল মুভমেন্ট। এটা প্রায় 3 মিটার 10 ফিট সরে গিয়েছে। আমরা এবারে দেখি যে আমরা এইখানেতে একটা প্লেট বাউন্ডারির কথা যাচ্ছি, যেটা প্লেট তৈরি হচ্ছে, সমুদ্র বড় চওড়া হচ্ছে। আমরা এই প্লেট বাউন্ডারি, সেখানে সমুদ্র তৈরিও হচ্ছে না, ধ্বংস হচ্ছে না, একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। পৃথিবীর আয়তন, পৃথিবীর সারফেস এরিয়া তো এক, সেটা তো বাড়ছেও না, কমছেও। আমি যদি নতুন সমুদ্র পৃষ্ঠ তৈরি করি তাহলে তো সেটা বড় হয়ে যাবে। তাহলে এমন একটা কিছু পদ্ধতি থাকতে হবে যাতে ঠিক যেরকম আমি সমুদ্র পৃষ্ঠ তৈরি করছি সেরকম ভাবে সমুদ্র পৃষ্ঠকে আমাকে ধ্বংস করতে হবে, লুকিয়ে ফেলতে হবে। সেইটা যেখানে হয় সেটা হচ্ছে এই যে জমির উপরে যেখানে প্রচুর আগ্নেয়গিরি, সেই জায়গায়। এইটা একটা প্লেটের বাউন্ডারি, এগুলোর নাম হচ্ছে সাবডাকশন জোন। এই সাবডাকশন জোনে কি হয়, একটা প্লেট অন্য প্লেটের নিচে ভেতরে চলে যায়। তার ফলে পৃথিবীর যে আয়তন, পৃথিবীর যে এরিয়া, সেইটা নিয়ে আর কোনো সমস্যা থাকে না। আমরা একটা ছোট্ট অ্যানিমেশনে দেখি, এইটা এইরকম জায়গার মডেল। এইখানে এই প্যাসিফিক প্লেট এশিয়ান প্লেটের নিচে যাচ্ছে। এশিয়ান প্লেটের এই জায়গাটা কিন্তু এখন সমুদ্র নয়, এই জাপানের কাছে যাচ্ছে, জাপানেও এটা জাপান সমুদ্র। এইখানে প্যাসিফিক প্লেট জাপানের নিচে যাচ্ছে। একটা সিম্পলি অ্যানিমেশন। ধরুন করুন এইটা প্যাসিফিক প্লেট, এইটা জাপানের আইল্যান্ড গুলো। কেন আইল্যান্ড গুলো তৈরি হচ্ছে এক্ষুনি বোঝা যাবে। এটা একটা সামুদ্রিক প্লেট, আর খুব ভালো করে দেখলে দেখা যাবে এই দুটো প্লেট যে লাইনে মিলেছে সেগুলোকে বলা হয় খাত বা ট্রেঞ্চ। এই ট্রেঞ্চ হচ্ছে পৃথিবীর সব থেকে জমিতে নিচু জায়গা, গ্রেটেস্ট ডেপথ। 11 কিলোমিটার ডেপথ হচ্ছে ফিলিপাইন্সের দক্ষিণে মারিয়ানাতে। এইটা হচ্ছে ট্রেঞ্চ, যেখানে দুটো প্লেটের বাউন্ডারি। আমরা ভিডিওটা দেখি, দেখুন দেখুন এই প্লেটটা লিথোস্ফিয়ার নিচে চলে যাচ্ছে। এই যে জলটা যাচ্ছে, এই যে জলটা, এই জিনিসটা যাচ্ছে এর মধ্যে, আমাকে শোনা যাচ্ছে তো? ক্যান ইউ হিয়ার মি? এম আই অডিবল? Yes, sir. হ্যাঁ হ্যাঁ Yes, sir. হ্যাঁ শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ একদম স্যার। ওকে, আমি তাহলে এই ভয়েসটা বন্ধ করে দিচ্ছি। শোনা যাচ্ছে? প্লিজ রেসপন্ড। ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ শোনা যাচ্ছে। Yes, sir. হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখছি, এই সামুদ্রিক প্লেট প্রচুর জল নিয়ে পৃথিবীর ভেতরে যাচ্ছে। এই জল গেলে এই জায়গার আয়তন বাড়ছে, অথবা এখানকার রক গুলো গলে যাচ্ছে। পৃথিবীর ভেতরে এমনি গরম বেশি, তারপরে জল ঢোকালাম, ভলিউম বাড়লো, মেল্ট করে গিয়ে লাভা হচ্ছে। সেই লাভা, বিকজ এগুলো খুব লো ডেন্সিটি, আপেক্ষিক গুরুত্ব কম, সে ওপরে উঠছে। ওপরে উঠে ওপরের প্লেটটা তাকে ফাটিয়ে আগ্নেয়গিরি তৈরি করে বেরোচ্ছে। এই হচ্ছে জাপানের মতন যে আইল্যান্ড গুলো, সুমাত্রার মতন যে আইল্যান্ড গুলো, ফিলিপিন্সের মতন যে আইল্যান্ড গুলো, তার সৃষ্টির রহস্য। আমি এবার কিচ্ছু না বলে শুধু বলে দিচ্ছি আমরা কি দেখাতে চাইছি। এই জল শুদ্ধ ওশানিক পার্ট, প্যাসিফিক প্লেট এশিয়ান প্লেটের নিচে যাচ্ছে। পৃথিবীর ভেতরে তাপমাত্রা বেশি, জল এখানে গিয়ে ঢোকালে আয়তন বাড়ছে, ভলিউম বাড়ছে। তার ফলে ওইখানকার পাথরগুলো গলে যাচ্ছে, গলে গেলে তার ঘনত্ব কম, সে উপরে উঠছে, উপরে উঠে একেবারে জমির উপরে উঠে সে আগ্নেয়গিরি তৈরি করছে। এই হচ্ছে জাপানি আইল্যান্ড। এগুলোকে আইল্যান্ড আর্ক বলা হয়, কারণ যদি একটা সামুদ্রিক প্লেটের নিচে আর একটা সামুদ্রিক প্লেট সাবডাক্টেড হয়, তাহলে ওপরে সামুদ্রিক প্লেটের উপরে জমি তৈরি হয় ছোট ছোট আইল্যান্ড হিসেবে। এই দ্বীপগুলোকে আমরা বলি আইল্যান্ড আর্ক। তার কারণ তারা একটা আর্কের মতন থাকে, কারণ তারা এই ট্রেঞ্চটার সমান্তরাল তৈরি হয়। এই ট্রেঞ্চটা না থাকলে তো এই সাবডাকশন হতো না। অতএব এইখানে যে যে অগ্নুৎপাত হচ্ছে সেটা এই কারণে। আমরা আরেকবার দেখি।
আমরা জাপানেতে গিয়ে হাজির হই। জাপানকে দেখা যাচ্ছে না, এত আগ্নেয়গিরি, এত ভূমিকম্প, অসম্ভব এইটুকু জায়গা। আমরা যদি স্যাটেলাইট থেকে জাপানকে দেখি, এই হচ্ছে জাপানের চেহারা। টোকিও এরকম কোন জায়গাতে, মাউন্ট ফুজি এইখানে জায়গাটা, এটা একটা ভয়ঙ্কর জায়গা, তার নাম মাউন্ট উনজেন, আমরা সময় হলে দেখবো কিউসুতে। এই হচ্ছে জাপান, এই হচ্ছে প্রশান্ত মহাসাগর, এটা এশিয়ান প্লেট, এশিয়ান প্লেটের এই হচ্ছে ট্রেঞ্চ, যেখান দিয়ে প্রশান্ত মহাসাগরীয় প্লেট এশিয়ান প্লেটের নিচে যাচ্ছে, তার জন্য এখানে আগ্নেয়গিরি তৈরি। জাপানে আরো কিছু ঘটছে, সেগুলো পরে আলোচনা করা যাবে। এই হচ্ছে নতুন আগ্নেয়গিরি তৈরি হচ্ছে। এই আগ্নেয়গিরিটার বয়স হয়তো 15 দিন ধরে অগ্নুৎপাত করেছে। অগ্নুৎপাত এমন হয়েছে যে জলের তলা থেকে আস্তে আস্তে সে ডাঙায় চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে জলের গভীরতা খুব কম। এই হচ্ছে আইল্যান্ড আর্কের আগ্নেয়গিরি, এবং আগে সমুদ্র ছিল, এখন একটা দ্বীপ আইল্যান্ড তৈরি হলো। অতএব নতুন ল্যান্ডমাস মহাদেশ তৈরি হচ্ছে আইল্যান্ড আর্কে। একটা খুব মর্মন্তুদ ভিডিও অনেকে বলেন, যেটা বুঝতে পারলে হয় সেটা দেখাচ্ছি। এইখানে মাউন্ট উনজেন, 1991 সালে সেখানে একটা ইরাপশন হয়। আগ্নেয়গিরি যেগুলো এই আইল্যান্ড আর্কে থাকে বা সাবডাকশন জোনের উপরে থাকে, সেগুলো মাঝে মাঝে ভয়ঙ্কর বিধ্বংসী অগ্নিকাণ্ড হয়। তার কারণ ওইখানকার লাভা যেটা উপরে ওঠে, তার মধ্যে থাকে প্রচুর গ্যাস এবং স্টিম। সেটা যেই জমির উপরে চলে আসে, তার চাপ কমে যাওয়ার জন্য ভয়ঙ্কর বিস্ফোরণ করে তারা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এক্সপ্লোসিভ ভলকানিজম বলা হয়। এবং তাতে বড় বড় পাথরের টুকরো, ডবল ডেকার বাসের সাইজের পাথরের টুকরো 1-1.5 কিলোমিটার দূরে চলে যেতে পারে, এবং তার ফলে ছোট ছোট টুকরো মহাদেশের অন্য প্রান্তে চলে যেতে পারে। অসম্ভব জোরালো বিস্ফোরণ হয়। সেইরকম একটা বিস্ফোরক আগ্নেয়গিরি হচ্ছে মাউন্ট উনজেন এইখানে। আমি তার ভিডিওটা দেখাচ্ছি। একটা অগ্নুৎপাত হবে বলে জিওলজিস্টরা সেখানে গিয়ে বসেছিলেন, আমরা দেখি। এই অগ্নুৎপাতকে বলা হয় পাইরোক্লাস্ট, হেওয়া ভাঙা টুকরো ক্লাস, জ্বলন্ত ক্লাস, পাইরো মানে আগুন, এবং তার সঙ্গে ধোঁয়া। এই গ্যাসটার টেম্পারেচার 700 ডিগ্রি, 100 থেকে 150 কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছে। এই দেখুন ফায়ারম্যান, এই হচ্ছে উনজেনের ভিলেজ, পালাচ্ছে। আমরা এইটাতে যেটা দেখবার হচ্ছে, আরেকবার দেখি। প্রচুর গ্যাস জমেছে, সেই গ্যাস টক্সিকও বটে, স্টিমও আছে, এবং সেইটা জমির খুব কাছ দিয়ে যায়, এবং সেই গ্যাসের তলায় এবং জমির মধ্যে ওভারক্রাফটের মতন একটা হাওয়ার কুশন তৈরি হয়। তার ফলে অত্যন্ত দ্রুত গতিতে যায়, কোনো দেয়াল দিয়ে আটকানো যায় না, এবং তাপমাত্রা হচ্ছে 600 থেকে 700 ডিগ্রি হতে পারে। মানে আমরা যেসব ক্রিমেটোরিয়ামে সব দেহ দাহ করি, প্রায় তার তাপমাত্রা। এবং সেটা নিচু জায়গায় নদীর উপত্যকা ভ্যালি দিয়ে গেলে 100-150 কিলোমিটার প্রতি ঘন্টায় আসতে পারে। আমরা আবার দেখি। এই ফায়ারম্যান বেঁচে যান, কিন্তু তিনি বাঁচেননি। তিনি একজন মহিলা ভলকানোলজিস্ট, ফরাসি, কাটিয়া ক্রাফট নাম, খুব দুঃসাহসী মহিলা। এই ছবিটা উনজেনের নয়, এটা হাওয়াই এর দ্বীপের। আমরা বুঝতে পারছি আগুনের রং দেখে তার তাপমাত্রা কত। উনি যে পোশাক পরে রয়েছেন সেটা অ্যাসবেস্টাস এবং কৃত্রিম ফাইবারে তৈরি। সেটা 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার 2 থেকে 3 মিনিট রাখতে পারে।
তার বেশি সময় পরে থাকলে ভেতরে যা স্টিম তৈরি হবে মানুষ ভেতরে সেদ্ধ হয়ে যাবে। ওনারা সেইখানে গিয়ে গরম লাভার স্যাম্পল সংগ্রহ করেন, তার কারণ গরম অবস্থায় নিতে হবে, তার কারণ তার ভেতরে কি গ্যাস আছে জানতে হবে। এই ক্যাটরিনা এবং তার স্বামী মরিস ওইখানে অগ্নুৎপাত হবে বলে উঞ্জেনে গিয়ে দাঁড়িয়েছিলেন 3 জুন 1991 বিকেল 4টে। ওনার আশঙ্কা করতে পারেননি যে এত একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটবে। আগে অবধি সমস্ত অগ্নুৎপাত 3.5 কিলোমিটার দূর অবধি এসেছিল, সেবার 5 কিলোমিটার আসে। উনি, ওনার স্বামী, কয়েকজন ফটোগ্রাফার এবং 40 জন গ্রামবাসী জ্বলন্ত পুড়ে মারা যায়। এবং আমি ওদের ইন্টারভিউ দেখেছি এই ঘটনার আগের দিন রাত্রিবেলায়, সন্ধ্যেবেলা, তখন তো ডিজিটাল ভিডিও ছিল না, এমনি ক্যামেরা। তার স্বামী মরিস বলছেন, আমি 23 বছর ধরে অগ্নুৎপাত দেখছি, আরো একটা দেখবো, আমি মৃত্যুকে ভয় পাই না। এটা একটা অসম্ভব জোরালো উক্তি। আমরা দেখছিলাম সমুদ্র প্লেট সামুদ্রিক প্লেটের নিচে গেছে, সাবডাকশন জোন মহাদেশীয় প্লেট তার নিচেও যেতে পারে। উদাহরণ অ্যান্ডিজ। এই যে এখানকার সামুদ্রিক প্লেট দক্ষিণ আমেরিকা প্লেটের নিচে যাচ্ছে, এই ট্রেঞ্চ পেরুচেলি, এই হচ্ছে অ্যান্ডিজ মাউন্টেন। যদি আমি কেটে দেখি তাহলে এই সমুদ্রের প্লেট নিচে যাচ্ছে, কন্টিনেন্টাল প্লেট, এখানে অ্যান্ডিজ, অ্যান্ডিজ ভর্তি ভলক্যানো রয়েছে, আগ্নেয়গিরি, এইখানে মেল্টিং হচ্ছে, তার কারণ জল বেরোচ্ছে। আর এই জায়গাগুলো এই ঘষার জন্য ভূমিকম্পের উৎপত্তি, এগুলোকে আর্থকোয়েক ফোকাস বলা হয়। আমরা এইটাকে যদি ম্যাপ করতে পারি তাহলে বুঝতে পারি যে প্লেটটা সাবডাক্টেড হয়েছে সেটা কোন দিকে গেছে, কিরকম, কারণ তারা সবসময় এই সাবডাক্টিং প্লেটটার মধ্যে থাকে। অতএব এই করে আমরা জমির নিচে ম্যাপ করতে পারি ভূমিকম্প দিয়ে যে প্লেটটা কি চিত্র সেখানে। এবার একটু ভারতে চলে আসি। এই হচ্ছে ভারত। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি হিমালয়, সৌদি আরবিয়া, আফ্রিকা, কার্লসবার্গ রিচ, আটলান্টিক এশিয়ান রিজের আলাদা, এইখানে জাভা, সুমাত্রা, এইখানে আন্দামানস। ভারতকে বলা হয়, আমি আগের ভিডিওটা দেখিয়েছি, হঠাৎ 80 মিলিয়ন বছর থেকে সে দুম করে হু করে উপরে দেখতে শুরু করলো। এই দিকটা হচ্ছে হিমালয় পর্বতের পূর্বতম প্রান্ত, নামচে পারোয়া, এটা নাঙ্গা পর্বত পশ্চিম। 80 মিলিয়ন, 8 কোটি বছর আগে এরম ছিল। তারপর দেখুন কিরকম বাঁকা পথে 60, 70, 50 এখন এইখানে। তার মানে 30 মিলিয়ন বছর আগে সেইখানে ছিল, এশিয়ার সঙ্গে তার ধাক্কা লাগা শুরু হয়েছিল। এইটা হচ্ছে ভারত। সত্যি খুব অ্যাডভেঞ্চারাস। ভারত কোথায় ছিল? 60 ডিগ্রি দক্ষিণ ল্যাটিচুডে, এখন কোথায় রয়েছে? 30 ডিগ্রি। প্রায় 60-70 ডিগ্রি ল্যাটিচুড সে 8 কোটি বছরে চলে এসছে, এবং একটা সিঙ্গল মাস এন্টিটি হিসেবে। হিমালয়, টিবেট। আমরা আবার দেখি কিরকম ভাবে হিমালয় তৈরি হলো। এই ভারত, এই ভারতে চলা শুরু হলো, আস্তে যাচ্ছে, 7 কোটি বছর স্পিড নিল। প্রথম ধাক্কা ঠেলে ভেতরে যাচ্ছে, আর যত ভেতরে যাচ্ছে হিমালয় তত উঁচু হচ্ছে। তার মানে ভারতকে যদি দেখি, ভারত আর এশিয়ার মধ্যে এখানে এই ছিল 33 মহাদেশ। ভারত উত্তর দিকে যাচ্ছে। ভারতের উত্তর দিকে যে সমুদ্র ছিল, তার যে সমুদ্রের অংশ সেটা সাবডাক্টেড হচ্ছে, এইখানে মেল্টিং হচ্ছে। তিব্বতের সেই সময় আগ্নেয়গিরি ছিল, লাদাখে গেলে দেখতে পাওয়া যায় আগ্নেয় রক রয়েছে। এই করতে করতে ভারত এসে একসময় এই সমুদ্রটা 33টা সাবডাক্টেড হয়ে এর নিচে চলে গেল। ভারত এশিয়াকে মারল ধাক্কা, এবং ভারত এখনো একটু একটু করে উত্তর দিকে ঘুরছে এবং এশিয়া ক্রমশ কুঁচকে যাচ্ছে। এই হচ্ছে এখনকার চিত্র। ভারতকে খুব বেশি আর এর নিচে নিয়ে যাওয়া যাবে না, তার কারণ মহাদেশগুলোর যে ঘনত্ব 2.7 গ্রামস পার সিসি, 2.7, সেইটা যে মেটেরিয়ালটার নিচে, এই লাল জায়গাটা, এই অ্যাস্ট্রনোস্ফিয়ারের নিচে, এটার যে ঘনত্ব তার চেয়ে কম। তার ফলে একটা লোয়ার ডেন্সিটি, হালকা জিনিসকে একটা বড় ডেন্সিটির মধ্যে টেনে নিয়ে যাওয়া মুশকিল। কিন্তু এই যে সামুদ্রিক অংশগুলো,
সেগুলোর ডেন্সিটি একটা বয়স অব্দি এই তলার ডেন্সিটির চেয়ে বেশি থাকে, তার ফলে তারা সমুদ্র হিসেবে তলায় যেতে পারে। তাই জন্য সাবডাকশন জোনেতে যে প্লেটটা তলায় চলে যায় সেটা সবসময় সামুদ্রিক প্লেট হয়। যেই সামুদ্রিক প্লেটটা পুরোটা সাবডাক্টেড হয়ে গেল, এই সাবডাকশন বন্ধ হয়ে যাবে, তখন আবার নতুন করে প্লেট টেকটনিক্স অন্যরকম ভাবে কাজ করবে, যেটা এখন হতে চলেছে ভারত এবং তিব্বতের মধ্যে। একটা ভিডিও দেখি আমরা যে ভারত কিরাম ধাক্কা মেরে ভেতরে ঢুকেছে। এই সাবডাকশন হচ্ছে, ওশানিক পাড়টা ভেঙে তলায় চলে গেল, ভারত ঠেলেই যাচ্ছে ভেতরে যাচ্ছে। দেখুন এইখানে পাকিস্তান তৈরি হলো এই দিকে। আর একবার দেখি, যেটা দেখাবো, এই যে ওশানটা, সমুদ্রটা বন্ধ হয়ে যাবে, এই যে ওশানিক প্লেট, সামুদ্রিক প্লেট, সেটা খানিকক্ষণ বাদে এখান থেকে ভেঙে যাবে, ভারত ঠেলেই চলবে, ভেতরে ঢুকবে, এবং এই দিকে আস্তে আস্তে পাকিস্তান, আফগানিস্তান, ইরান, এই জায়গাগুলো তৈরি হবে ঠেলে। আপনি দেখতে পাচ্ছেন যে কোন সময় হচ্ছে, এটা বয়সটা দেওয়া রয়েছে। এই দেখুন কি হচ্ছে, এশিয়া খন্ড বিখণ্ড হয়ে যাচ্ছে এই ধাক্কাতে। আমরা আবার দেখি, আমরা দেখবো এশিয়ার এই জায়গাটা, সাইবেরিয়া, চায়না, তার মধ্যে প্রচুর ভূমিকম্প হচ্ছে, প্রচুর ফাটল হচ্ছে। তার কারণ কিন্তু ভারত, ভারতে সেখানে ঠেলা দিচ্ছে, আপনি দেখুন ফাটল তৈরি হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। আমাদের আবার টুজু উইলসনের কাছে ফিরে আসতে হলো। তিনি আর একটা যুগান্তকারী জিনিস বললেন, যে সমুদ্রকে আমরা তৈরি করছি, আবার সমুদ্রকে বন্ধও করছি। এটা খুব আশ্চর্য। যেটার প্রধান উপাদান উনি পেলেন উত্তর আটলান্টিকে, ইউরোপ এবং আমেরিকার মধ্যে অ্যাপালিচিয়ান পাহাড়কে তৈরি করতে হয়েছিল। তার মানে দুটো প্লেট একসঙ্গে ধাক্কা মেরে অ্যাপালিচিয়ান পাহাড় তৈরি হয়েছে। আবার সেই পাহাড়টা ভেঙে দুদিকে চলে গেছে, ক্যালিডোনাইটস হয়েছে ইউরোপে, অ্যাপালিশিয়ানস হয়েছে উত্তর আমেরিকায়। অতএব পাহাড় তৈরি করতে গেলে আমি দুটো প্লেটকে কাছে এনে ধাক্কা দিতে হবে, আবার সেটাকে ভেঙেছি, মানে একবার সমুদ্র বন্ধ করেছি, আবার সমুদ্র খুলেছি। সেইটাকে উনি বললেন একটা সাইকেল, এবং তার অনারে 1974 সালে নাম দেওয়া হলো উইলসন সাইকেল। আমরা এই ভিডিওটাতে দেখি, একটা বিরাট মহাদেশ, টেনশন করে মহাদেশটাকে ভাঙা হচ্ছে, এখনো সমুদ্র তৈরি হয়নি। এই দেখুন সমুদ্র তল তৈরি হতে শুরু করছে, ইরাপশন, আগ্নেয়গিরি, মিড ওশানিক রিজ এই তৈরি হচ্ছে। এদিকে ওশান বাড়ছে, ওদিকে ওশান বাড়ছে, প্লেট দূরে ওপেনিং আপ, খুলে যাচ্ছে, মহাসমুদ্র তৈরি হচ্ছে। উইলসন বললেন, দেখো ওই মহাসমুদ্র কিন্তু চিরস্থায়ী নয়, সেটা বন্ধ হয়। এবং আমরা এখন জানি সেটা সত্যি, আমাদের যে জিওলজির যে নানা রকম তত্ত্ব, এই দেখুন আবার এটাকে আমি ক্লোজ করছি, এবং এইখানে দেখুন সাবডাকশন জোন, ওশানিক প্লেট, আর এইখানে দেখুন আগ্নেয়গিরি তৈরি হয়েছে, ভলকান আর্ক ক্রমশ নিচে যাচ্ছে, এই কন্টিনেন্ট আসছে। তার মানে আমরা যদি দেখি, ছিল একটা গোটা কন্টিনেন্ট, হয়ে গেল আমেরিকা এবং ইউরোপ, তারপরে আবার ইউরোপ এসে আমেরিকাকে ধাক্কা মারলো, আবার একটা গোটা কন্টিনেন্ট তৈরি হলো। মানে এই সমুদ্র খোলা আর বন্ধ হওয়া, এটা সাইক্লিক্যাল প্রসেস, চলতেই থাকে। আপনি দেখুন কি হচ্ছে, এই ওশানিক পার্ট, সামুদ্রিক যে প্লেট, সেটা ছিঁড়ে চলে যাচ্ছে, পাহাড় তৈরি হলো। এই পাহাড় হচ্ছে অ্যাপালিচিয়ান। এই হচ্ছে আমাদের এখনকার বর্তমান চিত্র। মিড ওশানিক রিজ পাহাড়, মহাদেশ। আমরা জানি কোন প্লেটগুলো কোন দিকে কি গতিতে দৌড়চ্ছে, সেটা আমরা আগে ভাবতাম জমির উপরে সার্ভে করে বা চৌম্বকত্বের মাপ মেপে, এখন মাপি স্যাটেলাইট থেকে, জিপিএস পজিশনিং সিস্টেম থেকে। আমরা সেই সব ভেলোসিটিস, কোন গতিবেগ গুলো দেখানো রয়েছে। এটা এই মুহূর্তের ঘটনা।
ভবিষ্যতে কি হবে আমরা তো জানি, প্লেটগুলো কিরম ভাবে মুভ করছে, কে কোন দিকে যাচ্ছে। একটু যদি কল্পনা বিলাসী হওয়া যায়, দেখবো মানচিত্র বদলে যাচ্ছে। 5 কোটি বছর বাদে এই ঘটনা ঘটবে, খেয়াল করে দেখুন, বিরাট তফাৎ হয়ে গেছে। ভূমধ্য সাগর বলে যে সাগরটা ছিল সেটা আর নেই, সে জায়গায় তৈরি হয়েছে ভূমধ্য পর্বত, যেটা আমাদের হিমালয়ের সঙ্গে কন্টিনিউয়াস। সবটাই ইমাজিন করে করা, কিছুটা তথ্যের ভিত্তিতে। যদি ধরে নিই যে প্লেটগুলো এখন যেরম ভাবে যে গতিতে যেদিকে চলছে সেরাম চলে, তাহলে 5 কোটি বছর আগে হবে। আমরা যদি কল্পনাকে আরো আরো প্রসারিত করি, যদি 25 কোটি বছরে ভাবি, কে বলতে পারে এইরকম হয়ে যাবে কি। এইটাকে বলা হয় একটা নতুন মহাদেশ, প্যানজিয়া আলটিমা, যেটা সমস্ত মহাদেশগুলো আছে, শুধু অ্যান্টার্কটিকাটা নেই। দেখুন, কোনো প্যাসিফিক ওশান নেই, প্রশান্ত মহাসাগর নেই, কোনো আটলান্টিক মহাসাগর নেই। ভারত তার অস্তিত্ব বজায় রেখে দিয়েছে একটা আলাদা জায়গায়। এইটা হচ্ছে নাকি আমাদের ফিউচার, যদি সবকিছু আমরা যেরম বুঝছি সেরম চলতে থাকে। এই প্রক্রিয়া চলছে, চলবে। স্লোগানটা আমাদের ছাত্রাবস্থায় ছিল, চলছে, চলবে। আমার মনে হয় আমার সময় উত্তীর্ণ হয়ে গেছে, আমি এখানেই থেমে যাচ্ছি। কোনো প্রশ্ন থাকলে আমি খুব আনন্দিত হব উত্তর দিতে পারলে। ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর ভট্টাচার্য, অসাধারণ প্রেজেন্টেশন। আমরা প্রায় ওয়ার্ড বাই ওয়ার্ড সবাই শুনলাম। সেশনটা এখন একটু আমরা ওপেন করি। প্রশ্ন যারা করতে চাইছেন পার্টিসিপেন্টসরা, আপনারা প্লিজ প্রশ্নটা করুন, আনমিউট করুন, নিজেদেরকে আনমিউট করে প্রশ্নটা করুন। এই যে আপনি লাস্ট যে স্লাইডটা দেখালেন যে 50 মিলিয়ন হয় বোধহয়, হ্যাঁ, তো সেই মানে এইটা কতটা, মানে এর ভ্যালিডেশনস কি কোনোভাবে করা সম্ভব যে আচ্ছা, খুব ভালো প্রশ্ন। দেখুন, আমি একটা তলায় সেই ইয়ে থাকে না, স্ট্যাটিউটারি ওয়ার্নিং, হাইলি আইডিয়ালাইজ বেসড অন দ্য অ্যাসাম্পশন। আমরা মনে করছি এইখানে যে চিত্র, এই সমস্ত জিনিস আপনি ডাউনলোড করতে পারেন নাসা সাইট থেকে। তারা প্রত্যেক বছর এগুলো আপলোড করে যে পৃথিবীর বিভিন্ন প্লেটগুলোর মধ্যে কি তাদের গতিবেগ রয়েছে, ভেলোসিটি কোনটা কোন দিকে। আমরা যদি এই ভেলোসিটি গুলো রাখতে থাকি, তাহলে দেখা যাচ্ছে কি, আমি যদি একটুখানি সাহস করে আপনাদের একটা অন্য জিনিস দেখাই। আমরা এই স্যাটেলাইটের যেটা কথা বলছি, স্যাটেলাইটের সুবাদে আমরা জানি ইন্ডিভিজুয়াল প্লেট গুলো, এই ছবিটা, সরি, এই দেখুন, এইখানে ইন্ডিভিজুয়াল প্লেট গুলো, এই অ্যারোগুলো দেওয়া রয়েছে, আছে। প্রত্যেকটা প্লেট উত্তর মেরু, আমরা উত্তর মেরু মানে ভৌগোলিক জিওগ্রাফিক নর্থ পোলের রেসপেক্টে কিভাবে মুভ করছে সেটা এই স্যাটেলাইটের ছবি থেকে আমরা জানি। এইটা হচ্ছে 5 সেন্টিমিটার বা ইয়ার, 5 সেন্টিমিটার পার ইয়ার। আচ্ছা, তার মানে আফ্রিকা প্লেট প্রায় 5 সেন্টিমিটার নর্থ ইস্টে যাচ্ছে। অতএব আমরা এইগুলো যেহেতু জানি, যদি মনে করি যে এটাই চলতে থাকবে, তাহলে এই প্রেডিকশনটা যেটা 25 বছরের মিলিয়নে করেছি সেটা মিলবে। আচ্ছা, আমি যদি এই ছবিটার, আপনার এই ছবিটার বাদিকটা যদি আমি দেখি, মানে এখানে বোধহয় অস্ট্রেলেশিয়ান আর ইন্ডিয়ান প্লেট আপনি বলেছেন, সেটা আবার ওয়েস্টার্ন সাইডে অ্যারোগুলো আছে, আর রাইট সাইডে মানে আফ্রিকান প্লেটে ইস্টার্ন সাইডে আছে। এইটার মানেটা কি? দেখুন,
আমি বলছি কি এই প্লেটটা ধরুন আর অন্য কোনো প্লেট নেই পৃথিবী, তার উপরে আফ্রিকান প্লেট, আমার আশেপাশে আর কোনো প্লেটের দরকার নেই, কোনো রিলেটিভ ভেলোসিটি নেই। উত্তর মেরুটা যদি এই জায়গায় থাকে তাহলে আর্থের স্ফেরিক্যাল সারফেস ধরে উত্তর মেরুর রেসপেক্টে এর এই ডিরেকশন এতটা মুভ করছে। আপনি যদি খেয়াল করে দেখেন এটা খুব সুন্দর জিনিস রয়েছে, সেটা হচ্ছে দেখুন এই যে নাজকা প্লেট ভীষণ জোরে মুভ করছে, 10 থেকে 12 সেন্টিমিটার পার ইস্টে যাচ্ছে, কেমন? আবার আপনি যদি দেখেন দক্ষিণ আমেরিকা প্লেট, সে তো পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, সে যাচ্ছে 10 সেন্টিমিটারে। তার মানে কি হলো, এই গাড়িটা পিছন থেকে অনেক ফাস্ট এসে এই স্লো গাড়িটার পিছনে ধাক্কা মারছে সাবডাকশন। আমি কি বোঝাতে পেরেছি আপনাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। প্যাসিফিকে এ যাচ্ছে এদিকে 20 সেন্টিমিটার এই ইয়ার, অসম্ভব জোরে যাচ্ছে, প্র্যাকটিক্যাল ভাবে দাঁড়িয়ে থেকে দেখতে পাওয়ার মতো। এ যাচ্ছে 15, মধ্যখানে একটা গ্যাপ তৈরি হবে, মিডোশনিক রিচ, কোনো উপায় নেই। অথবা আমি যদি এই অ্যারোগুলোকে সব জানি, তাহলে এদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি আমরা হু করে বার করতে পারি। রাইট। এটা সব 2000 সাল থেকে খুব হয়েছে, কারণ আমাদের জিপিএস ডেটা অনেক রিলায়েবল হয়েছে, আগে রিলায়েবল ছিল। এবং অনেক অসুবিধা আছে, সমুদ্রের মধ্যে তো জিপিএস স্টেশন করা যায় না, তাই জন্য আমাদের মেজারমেন্ট খুব কম। আমাদের দুর্ভাগ্যবশত ভারতের রাজনৈতিক কারণে আমরা জিপিএস স্টেশন বিশেষ করতে পারিনি, হায়দ্রাবাদে আছে, তার একটা ডেটা পাওয়া যায়। একটা অসুবিধা আছে। এই যে 5 সেন্টিমিটার পার ইয়ার, এটা বিগত প্রায় 10-15 বছর ধরে কি রেকর্ড আছে? 10-15 বছর না, এটা 10-15 বছর। আমরা এইটাকে আমরা ধরুন অ্যাবাউট 20 ইয়ার্স থেকে মেজার করে, তার স্ট্যাটিস্টিক্স করে, এর মধ্যে অনেকগুলো ব্যাপার আছে। আপনি তো ভালো করেই জানবেন যে স্যাটেলাইটকে ভার্টিক্যালি স্টেবল রাখা তো খুব মুশকিল। অতএব স্যাটেলাইটটা আমার এই বছরে যে পজিশনে ছিল, সামনের বছরেও এই তারিখে এই সময় যে সেই পজিশনে আছে, তার মধ্যে একটা এরার আছে। অতএব সেই এরার গুলোকে স্ট্যাটিস্টিক্যালি মিনিমাইজ করে এইটা 20 বছরের ডেটা, 5 বছরের ডেটা করা হয়েছে। এবং এই ডেটা তো 30 বছরের বেশি পুরনো হতেই পারবে না। তবে একটা প্রসেস ছিল, সেটা হচ্ছে ওই পালসারকে দিয়ে করা, মানে যে পালসার থেকে যে পালস আসে সেটা তো অসম্ভব অ্যাকিউরেট, অ্যাটমিক ক্লকে মাপতে হয়। সেই করে মাপলে অ্যাটমিক ক্লক দিয়ে দিল্লি এবং নিউ ইয়র্কের মধ্যে যে ডিস্টেন্স, 1 বছরে যদি 1 মিলিমিটার চেঞ্জ করে মাপা যায়, কিন্তু সেটা বিরাট ব্যয় সাপেক্ষ। আপনাকে দুটো জায়গায় ওই পালসার রেকর্ডিং স্টেশন ইত্যাদি করতে হবে, এবং সেটার কারণেই মেনলি অ্যাটমিক ক্লক তৈরি হয় তো হাই রেজলিউশন। সেটার আর দরকার হয় না, এখন আমরা জিপিএস দিয়ে। হ্যাঁ বলুন। ঠিক। তো সাংঘাতিক, মানে একটা জায়গা থেকে শুরু হয়েছিল, ভেঙে এতগুলো দেশ তৈরি হয়েছে এত কোটি কোটি বছর ধরে, এবং আবার দেখা যাচ্ছে যে একটা জায়গায় ইউনিফাইড হচ্ছে। কোনো উপায় নেই, আমাদের দেশের পৃথিবীর মানুষকে বুঝতে হবে লড়াই করে লাভ নেই, ইউনাইটেড হতেই হবে। আমাদের কোনো উপায় নেই। আমি যতই আলাদা আলাদা হই, আলটিমেটলি আবার আমরা এখানে আসবো, এইটা আসবো, আবার ভাঙবো। নেচার আমাদের সেটাই শেখাচ্ছে প্র্যাকটিক্যালি। We'll break again, we'll join again, we'll break again. ওয়ান্ডারফুল ইনফরমেশন। আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রফেসর ভট্টাচার্য, মৈত্রী ভট্টাচার্য, ডিরেক্টর JBNSTS জয়েন করেছেন। তো মৈত্রীদি, আমরা প্রায় শেষের পথে, ওনার টক শেষ হয়ে গেছে, এখন ওপেন সেশন চলছে। নমস্কার প্রফেসর ভট্টাচার্য। নমস্কার মৈত্রীদি। আর মানে বহুদিন পর দেখা হলো ডিজিটাল প্ল্যাটফর্মে। আমি আসলে শুরুতেই থাকতাম, কিন্তু আমি আমার বসিন ইনস্টিটিউটের একটা রিসার্চ অ্যাডভাইজারি কমিটির মিটিং ছিল অনেক আগে থেকে ঠিক করা, ওই জন্য আমি শুরুটাই জয়েন করতে পারিনি। আই এম শিওর ইউ হ্যাভ নট মিস মাচ, বিকজ আপনাকে অনেক অনেক ইম্পর্টেন্ট জায়গায় যেতেই হবে বিকজ অফ ইওর এক্সপার্টিজ, ইট ইজ অনলি এক্সপেক্টেড। কিন্তু অভিজিৎ বলছে যেটা, যে খুব ইন্টারেস্টিং ইনফরমেশন, এবং নিঃসন্দেহে বিষয়টা তো খুবই আকর্ষণীয় বিষয় ছিল, তো কাজে খুব ভালো লেকচারই হয়েছে। প্রণয় কুন্ডু, প্রণয় বাবু, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটা একটু রাখুন আমাদের সামনে। হ্যালো স্যার। শুনতে পাচ্ছি, বলুন। ভারত দক্ষিণ গোলার্ধে প্রথমে ছিল, তারপর উত্তর গোলার্ধে আস্তে আস্তে এগিয়ে এসেছে, তার ফলে ভারতের জলবায়ুর উপর অনেক প্রভাব পড়েছে, সেটা যদি কিছুটা বলতেন, মানে কিভাবে? দেখুন, আমি এইটাতে এই বিষয়ে আমি একেবারেই কাঁচা, তবে একটুখানি বলতে পারি যে আমি যদি ভারতের এই ট্র্যাজেক্টরিটা দেখি, যেটা ফসিল রেকর্ড সেটা দেখতে পাই, কেমন এটা আমি এইটুকু আমি খুব ভালোভাবে বলতে পারবো। যেমন ধরুন
আমাদের যে কয়লা খনি কোল বেল্ট গুলো, সেগুলো খুব কোল্ড, হিউমিড, ঠান্ডা এবং আর্দ্র অবস্থায় তৈরি। সেটা করতে গেলে আপনাকে ভারতকে রাখতে হবে খুব লো ল্যাটিচিউডে, মানে পোলের কাছাকাছি। এই যে জায়গাটা, এইখানে আপনাকে রাখতে হবে ভারতকে। তারপরে আপনার যে টেম্পারেচার এবং হিউমিডিটির দরকার, তাই জন্য ভারতের যে কোল আমরা দেখি, সেই কোলটার বয়স হচ্ছে এই 200 মিলিয়ন বছর, 20-25 কোটি বছরের মতো। কারণ তখনই ভারতবর্ষ এমন একটা জায়গায় ছিল যেখানে, তার মানে এই জায়গাটাতে সম্পূর্ণ এখনকার তুলনায় ভারতবর্ষের আবহাওয়া তখন আলাদা ছিল। এবং আমরা যদি এইটাকে দেখি, আমি যেটা খুব মজা করে বললাম যে ভারত খুব ভুল করে এগোচ্ছে উত্তর দিকে, এইটাতে যদি দেখেন, দেখুন 7 কোটি বছর আগে ভারত ইকুয়েটার, বিষুবরেখার কাছে ছিল, আর এইসব জায়গাগুলো ছিল ট্রপিক্স এর কাছে। এইসব জায়গাতে আমরা ওই সময়তে গরম, ইকুয়েটার থেকে, বিষুবরেখা থেকে যে আমার যে ইয়েগুলো রয়েছে, ট্রপিক্স রয়েছে, তার মধ্যে টেম্পারেচার চলে সব থেকে বেশি, নিউট্রিয়েন্ট সব থেকে বেশি। তার ফলে সেই সব জায়গাতে সামুদ্রিক প্রাণী সব থেকে, মানে বিস্ফোরক হয়, একেবারে সাংঘাতিক রকম এক্সপ্লোসিভ রেডিয়েশন হয়। এবং ভারতের এই জায়গাগুলোতে, এই তৃণপল্লী, এইসব জায়গাতে আমরা তার এখন এফেক্টটা পাই। এখন তৃণপল্লী যেখানে রয়েছে আর তখন যেখানে ছিল, এই দুটোর মধ্যে একটা টেম্পারেচার তফাৎ রয়েছে। আমরা দেখতে পাই, আমরা যত আস্তে আস্তে এই বিষুবরেখাকে দিকে এগোচ্ছি, তত নানা রকমের প্রাণী বেড়ে যাচ্ছে, ডাইভার্সিফিকেশন বেশি হচ্ছে। এইখানে নাম্বার অফ ফর্মস কম, নাম্বার অফ ফর্মস বাড়তে বাড়তে আবার কমে গিয়েছে। অতএব ভারত যে ল্যাটিচিউডিনাল যে তার জার্নিটা, লোয়ার ল্যাটিচিউড সাউথ থেকে লোয়ার ল্যাটিচিউড নর্থ গিয়েছে, ইট ইজ কোয়াইট লার্জলি রেকর্ডেড। আমি যদি প্যালিওন্টোলজিক্যাল রেকর্ড, স্ট্র্যাটিগ্রাফিক রেকর্ডটা দেখে বোঝা যাচ্ছে। আরো তো অনেক কিছু আছে, আপনারা বলতে পারবেন হিমালয় না হলে তো ভারতের অবস্থা খুব কঠিন হতো, তাই না? ভারতের অবস্থা তো প্রায় মরুভূমি হয়ে যেত। হিমালয় ইজ দ্য মেন ক্যাচমেন্ট অফ দ্য মনসুন ক্লাউডস, সেটা না হলে হতো না। এটার সঙ্গে আরো অনেক জিনিসপত্র জড়িত আছে। আফ্রিকার ইস্টের দিকে মাউন্টেন চেন না হলেও আমরা এটা তৈরি করতে পারতাম না, ইন্ডিয়ান মনসুন। বাট আমার তো এই ব্যাপারে একদমই কোনো পারদর্শিতা নেই। I am not sure whether I could satisfy. Anyway. অনিন্দ্যবাবু একটা প্রশ্ন রেখেছেন, হাউ দ্য প্লেট মুভমেন্টস আর মেজার্ড। ওকে, এইটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। জানেন, এখন তো মাপা খুব সোজা। এখন আপনাকে বলি, এটা খুব মানে হাস্যকর মনে হবে, কিন্তু আমরা একেবারে টেপ দিয়ে মাপতে পারি। এটা খুব ইন্টারেস্টিং। আমি আগে বলি, একদম জমিতে দাঁড়িয়ে কিরম ভাবে মাপা যায়, সেটা কোথায় মাপা হচ্ছে আমি সেইটাকে একটু বলি। আমি যেই বললাম, এই যে ধরুন আমি বললাম এইখানে সান আন্দ্রিয়াস ফল্ট বলে একটা ফল্ট রয়েছে, দুদিকে দুরকম প্লেট। আমরা যদি এইটাকে আমি সান আন্দ্রিয়াস ফল্টের যদি আকাশ থেকে ফেলা ছবিটাকে দেখি, এটা সান আন্দ্রিয়াস ফল্টে একটা $1 মিলিয়ন এক্সপেরিমেন্ট হচ্ছে ভূমিকম্পকে প্রেডিক্ট করা যায় কিনা। এখন এটা এত টাকা খরচ হচ্ছে, করা যায়নি। কি করা হয়েছে জানেন? সান আন্দ্রিয়াস ফল্টের একটা জায়গাতে লেজার গান বসানো আছে, এই দুদিকে রিফ্লেক্টর এবং লেজার গান, এবং তাতে মানে ইট ক্যান মেজার সাব-মিলিমিটার ডিসপ্লেসমেন্ট বিটুইন দিস টু পয়েন্টস। মানে খুব সোজা বাংলায়, আমি এইখানে একটা লাইন টেনে দিয়ে চলে গিয়েছি, 1 বছর বাদে ফিরে এসে দেখলাম এই লাইনটার কি পরিবর্তন হয়েছে। এই লাইনটা যদি টেনে দিয়ে থাকি, তাহলে লাইনের এই মাথাটা এইদিকে আসবে, ওই মাথাটা ওই দিকে যাবে। সেই ডিসপ্লেসমেন্টটা দেখে আমি দুটো প্লেটের মধ্যে, যেটা যেখানে প্লেট বাউন্ডারিটা ডাঙায় দেখতে পাচ্ছি, করা যায়। ঠিক এটা অনেকটা ঠিক ওই টেল করে যে সেটেলমেন্ট মেজারমেন্ট করা হয় বিল্ডিং এর ক্ষেত্রে, এক্স্যাক্টলি তাই, সফিস্টিকেশনটা সুপারলেটিভ। একদম
একদম মানে তাতে অপটিক্যাল গ্যালভানোমিটারও তার কাছে বাচ্চা ছেলে, এত সফিস্টিকেশন, দে আর মেজারিং সাব মিলিমিটার স্কেল মুভমেন্টস, এবং তাতে এবং আর এই ধরনের ইকুইপমেন্ট নেপালেতে নেপালের পার্ট এবং ভারতের পার্টের মধ্যে বসানো আছে, এবং দেখা হচ্ছে কি প্রত্যেক বছরে এই দুটো পয়েন্ট তাদের মধ্যে ডিস্টেন্স কতটা কমছে না বাড়ছে, তাহলে সেটা হচ্ছে দুটো প্লেটের মধ্যে রিলেটিভ ভেলোসিটি। আর যেটা করা হয় সেটা হচ্ছে, সেটাকে আমার এখন বলার সুযোগ ছিল না, প্যালিওম্যাগনেটিক সিগন্যালকে দিয়ে আমরা বার করি, যেটা আমি এইখানে একটু দেখিয়ে দিই। আমার বোধহয় সময় ফুরিয়ে যাচ্ছে নাকি আমি একটু বেশি বলে ফেলছি, প্লিজ অ্যালার্ট। না 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 না, ইটস ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আমি একটু একটা প্রশ্ন করতে চাইছি। শুনতে পাচ্ছেন কি? আমি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আচ্ছা, আমি সুনীল তলাপাত্র। হ্যাঁ, বলুন। আমার কথা হচ্ছে, আমার নিজের খুব ইন্টারেস্ট হচ্ছে, আমার সৌভাগ্য হয়েছে দুটো বড় আগ্নেয়গিরি ভলকানো দেখার। একটা হচ্ছে খুব কাছে থেকে, একটা হচ্ছে ফুজিয়ামা, ওটা ট্রেনে করে যাওয়ার সময় একদম কাছে দিয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আর আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে ভিসুভিয়াস। সেটা হ্যাঁ, সেটা দিয়ে ইয়ে হয়েছিল আগ্নেয়গিরির ইয়ের পরে পম্পাই সিটিতে আমরা গিয়েছিলাম, ধ্বংসাবশেষ দেখেছি। যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে, আপনি এটা হয়তো সময়ের মাপে কিছুই টাইম না, খুব বেশি টাইম না হয়তো, যে এটা উৎপত্তি হয়েছিল এবং এটা শেষ হয়ে যাবে এরকম, এটা এত কম সময়ের মধ্যে হবে, মানে ইয়ের মাপে কোটি কোটি বছরের জায়গায় অনেক কম হয়তো এর উৎপত্তি সময় এবং শেষ পর্যন্ত, এবং এটা এখনো মাঝে মাঝে হয় কিনা এবং এটা শেষ নষ্ট হয়ে যাবে কিনা, সেই সম্বন্ধে আপনি যদি একটু আলোকপাত করেন তাহলে ভালো লাগে, এটা জানবার ইচ্ছা হয়। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে একটা ছবি দেখিয়ে দেখাই। দেখুন, জাপানের ফিউজির ব্যাপারটা তো খুব পরিষ্কার, তবু আমি বলছি যেটা সব থেকে অবাক করে সেটা হচ্ছে, আপনি যে ভিসুভিয়াস এর কথা বললেন, নেপলস শহরের কাছে ভিসুভিয়াস, আমি জানি না আপনি ভিসুভিয়াস এর মাথায় উঠেছিলেন কিনা। আচ্ছা, এইরকম জায়গা ভিসুভিয়াস কেমন, এই জায়গাতে। এটার কারণটা হচ্ছে কি, আফ্রিকার প্লেটের উত্তর ভাগে রয়েছে ভূমধ্যসাগরের সামুদ্রিক পাটটা, মানে আফ্রিকান প্লেটটার মধ্যেই ভূমধ্যসাগরটা রয়েছে। আফ্রিকান প্লেটের সঙ্গে ইউরোপের প্লেটের যে মুভমেন্ট, সেটা হচ্ছে আফ্রিকান প্লেট আর উপকূলের মধ্যে, ওটা দুজনের দিকে নড়ছে। আফ্রিকা যাচ্ছে উত্তরে, এইখানে ইউরোপ আসছে দক্ষিণে, তার ফলে এই সমুদ্র প্লেট থাকার জন্য তার ঘনত্ব বেশি, সে ইউরোপের নিচে চলে যাচ্ছে। অতএব যতদিন এই ধরনের এই ঘটনাটা ঘটছে, ততদিন কিন্তু আপনার এখানে অগ্নুৎপাত হয়েই চলেছে। আমি যে আগের ছবিটাতে দেখালাম, একটা ছবিতে দেখালাম যে ভারতবর্ষ একটা সময় তিব্বত থেকে অনেক দূরে ছিল, মধ্যখানে ছিল টেথিস। ভূমধ্যসাগরকে বলা হয় এই টেথিসের একদম শেষের পার্ট, কারণ আমি একদম একটা ভিডিওতে দেখেছি ভারত দক্ষিণে রয়েছে, এশিয়া উত্তরে রয়েছে, মধ্যখানে টেথিস। ভারত এই যে উত্তরের দিকে আসছে, ইন্ডিয়ান প্লেট যে উত্তরের দিকে যাচ্ছে, এই যে টেথিস সমুদ্র, সে দীর্ঘদিন ধরে তিব্বতের নিচে সাবডাক্টেড হচ্ছে। অতএব ভিসুভিয়াস ঠিক একই জিনিস। ভিসুভিয়াসের ক্ষেত্রে এটা হচ্ছে আফ্রিকান প্লেট, মধ্যখানে ভূমধ্যসাগর, এটা ইউরোপ, এবং এটা বহুদিন ধরে নিচে যাচ্ছে, এবং এটনা, সান্টোরিনি, ভিসুভিয়াস, সেগুলো সব সেই কারণে তৈরি হচ্ছে। এখন ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, এটার কতদিন চলবে? আমরা যে ঠিক মতন অঙ্ক খুঁজতে পারি, এই আফ্রিকান, এটা ধরুন ইন্ডিয়ান প্লেট নয়, আফ্রিকান প্লেট, এটা এশিয়ান ইউরোপিয়ান প্লেট, এই দুটোর মধ্যে গতিবেগটা আমরা জানি, আমরা ভূমধ্যসাগর কতটা চওড়া জানি, তাহলে এই চওড়াটাকে খেয়ে ফেলতে কতটা সময় লাগবে সেটা আমরা বার করতে পারি। যেই আমরা এরম পজিশনে চলে আসবো, মধ্যখানে আর কোনো মহাসাগর নেই, তখন এই অগ্নুৎপাত বন্ধ হয়ে যাবে। কিন্তু জাপানের কথা যেটা আপনি বলছেন, মাউন্ট ফুজি, আমার খুব ভালো লাগলো আপনি মাউন্ট ফুজিকে ওরকম ভাবে দেখেছেন। আমি যদি জাপানের কথা বলি, জাপানের একটা অসুবিধা হচ্ছে কি, যে জাপানে শুধু একটাই প্লেট বাউন্ডারি নয়, অনেক প্লেট বাউন্ডারি আছে, সেটা নিয়ে পরে কখনো হয়তো বলা যেতে পারে। সেটা হচ্ছে যে আমরা যখন জাপানকে দেখছি, জাপানেতে প্যাসিফিক প্লেট এশিয়ার নিচে যাচ্ছে, এটা এশিয়ান প্লেট, এখানে জাপান। প্যাসিফিক প্লেট হচ্ছে পৃথিবীর সব থেকে বড় প্লেট, এবং প্যাসিফিককে বোধহয়
এমনি প্যাসেঞ্জার প্লেন ক্রস করতে এমন সময় লাগে যে লোকে ঘুম থেকে উঠেও দেখে তখনও প্যাসিফিক হচ্ছে 10,000 কিলোমিটার চড়। অতএব এই মাউন্ট ফুজিকে তার অগ্নুৎপাত বন্ধ করা যাবে না, নিকট ভবিষ্যতে না। কারণ এই প্যাসিফিক প্লেটকে, প্যাসিফিক ওশানকে আমাকে বন্ধ করতে গেলে আমাকে কয়েকশো মিলিয়ন বছর সময় দিতে হবে। এখন যে গতিতে প্যাসিফিক প্লেট জাপানের নিচে যাচ্ছে সেই গতিতে কয়েকশো মিলিয়ন বছর লাগবে যে প্যাসিফিক প্লেটটা পুরো সাবডাক্টেড হয়ে যেতে। অতএব যতদিন প্যাসিফিক প্লেট সাবডাক্ট করবে ততদিন এই ফুজি আমাদের ভলকানিজম হবে। কিন্তু আমি যেটা ফিউচার দেখালাম সেটা দেখুন 25 মিলিয়ন বছর বাদে ভিসুভিয়াস, এটনা এদের আর কোনো অস্তিত্ব থাকবে না, দে আর নন এক্সিস্টেন্ট। তার কারণ যেখানে আগে ভূমধ্যসাগর ছিল সেখানে আপনার দাঁড়িয়ে থাকছে মেডিটেরেনিয়ান মাউন্টেন, যেটাকে বলেছিল অনেক বছর পর জেগেও অনেক বছর পর। তার মানে 50 মিলিয়ন বছর মানে 5 কোটি বছর জিওলজিস্টের কাছে কিছুই না। পৃথিবীর বয়স 460 কোটি বছর, সৌরমণ্ডলের বয়স আরো একটু বেশি, সোলার সিস্টেম। আর যারা ফিজিসিস্ট আছে জানবেন বিগ ব্যাং 16 বিলিয়ন না কত ভগবান। তাহলে এই যে 5 কোটি বছরে আপনি দেখুন এইখানে কিন্তু ভূমধ্যসাগর বুঝে গেছে, কারণ আফ্রিকার উত্তর দিকে যে প্লেট ছিল সমুদ্রিক সাগর, জাপানের কোনো পরিবর্তন হয়নি, সেই প্যাসিফিক প্লেট এখনো জাপানের তলা দিয়ে যাচ্ছে, কিছু করা যাবে। একজন প্রশ্ন করেছে, সৃজা দত্তা, হোয়াট মেক্স দিস প্লেটস মুভ, রোটেশন অফ আর্থ? মানে ঠিক আছে, ওকে, এটা 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 খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আশা আমার ইচ্ছে ছিল বলার, কিন্তু এত কিছু বলা যেত না। সেটা হচ্ছে যে রোটেশন অফ আর্থ, যেটা ভেগনার বলেছিলেন টাইডাল, সেটা করা সম্ভব না, কারণ ও যে ফ্রিকশনকে ওভারকাম করতে হবে প্লেটকে মুভ করতে গেলে, সেই ফ্রিকশনকে মুভ করার একটা প্লেটের একটা মহাদেশের যে ওজন, সেই ওজনকে ওই ফোর্সে আনানো যায়। কিন্তু প্লেটগুলো যদি ইকুয়েটারের কাছে চলে আসে পৃথিবী একটু ঘাবড়ে যায়, এটা একটা ঘটনা। প্লেটগুলো যদি আমি একটা সুপার কন্টিনেন্ট যদি আমি এইখানে তৈরি করি, আর একটা সুপার কন্টিনেন্ট সমস্ত কন্টিনেন্ট গুলো এইখানে যদি ইকুয়েটারের কাছে চলে যায়, আর না হলে যদি পোলের কাছে তৈরি হয়, তাহলে পৃথিবীর রোটেশন অ্যাক্সিস চেঞ্জ করে, রেট অফ রোটেশন চেঞ্জ করে, পৃথিবীর শেপ চেঞ্জ করে যায়। যদি ইকুয়েটারের কাছে থাকে বোঝাই যাচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে, যদি পোলের কাছে থাকে আলাদা হবে। অতএব ওই দিয়ে মানে রোটেশন দিয়ে এটাকে কন্ট্রোল করা যায় না, কিন্তু এই যে ডিস্ট্রিবিউশন অফ দ্য কন্টিনেন্টস দিয়ে আর্থের রোটেশনটা কন্ট্রোল হয়। সেটা কি এটার করার কারণ হচ্ছে, যেটা সাবেকি বলা হতো এবং সেটা একদমই ঠিক, কিন্তু এখন ভুলক্রমে মনে করি আমরা সেটাই হচ্ছে, ব্যাপারটা ঠিক সেরকম নয়। যেটা এটা একজন জিনিয়াস আর্থার হোমস, আর্গুয়েবলি ওয়ান অফ দ্য বেস্ট ব্রিটিশ সায়েন্টিস্ট বলা হয়, তিনি বললেন যে পৃথিবীর ওপরে আমি যেটা দেখেছিলাম কমলালেবুর খোসা, আর তলায় রয়েছে একটা ফ্লুইড মেটেরিয়াল, যেটা ফ্লুইড মানে জলের মতন নয়, কিন্তু সেটা গরম করলে নড়তে পারে, ম্যান্টল সেটার নাম। এবং ম্যান্টলটা সিলিকেট, SiO2 দিয়ে ডমিনেটেড, তারপরে খুব পুয়ার কন্ডাক্টর, হিট সহজে ট্রান্সমিট করতে পারে না। তাই জন্য পুয়ার কন্ডাক্টর হলে তার মধ্যে যে মেথড অফ হিট কন্ডাকশন, যে হিট ট্রান্সমিশন ইজ কনভেকশন। আমি তলায় স্টোভ দিয়ে গরম করছি জল ফোটানোর মতো, আর জল কনভেক্ট করে উপরে উঠছে। কেন উপরে উঠছে? তলায় যেই গরম হচ্ছে তার ডেন্সিটি কমে যাচ্ছে, বয়ান্সি বাড়ছে, উপরে উঠছে, হিট সোর্স থেকে দূরে ঠান্ডা হচ্ছে, ডেন্সিটি বাড়ছে, চলে যাচ্ছে, কনভেক্সিং সাইকেল। এবং এটা আর্থার হোমসের ইজ জিনিয়াস। উনি বললেন আর্থের ভেতরে এই হচ্ছে, কিচ্ছু জানা ছিল না 1940s, তখন সব যুদ্ধ টুদ্ধ হচ্ছে। উনি বললেন যে এই উপরে যেটা রয়েছে সেটাকে আমরা বলছি লিথোস্ফিয়ার, তার তলাতে এই হচ্ছে কনভেকশন সেল। এবং এই কনভেকশন সেল যখন এইরকম ভাবে ঘুরছে, তার উপরের প্লেটটা ডান দিকে যাচ্ছে, এটা এইদিকে যাচ্ছে বাম দিকে, মিডোসেনিক রিজ। আবার এইখানে যদি একটা কনভেকশন সেল, এটাকে যদি আমি বলি ক্লকওয়াইজ করছে, এটা কাউন্টার ক্লকওয়াইজ, এই পজিশনে থাকলে দুটো প্লেট দুদিকে চলে যাচ্ছে, দ্যাট ইজ হোয়াই দ্য প্লেটস আর মুভিং। আর আমি যদি এইখানে আবার একটা কনভেকশন সেল করি যেটা কাউন্টার ক্লকওয়াইজ মুভ করছে, তাহলে দুটো প্লেট কাছে আসছে, সাবডাকশন। এটাই কিন্তু এখনো একমাত্র ব্যাখ্যা কেন প্লেটস গুলো মুভ করছে, বিকজ ইট ইজ ড্রিভেন বাই কনভেকশন। একটা মেজর ডিফারেন্স আপনার রয়েছে, সেটা হচ্ছে 250 কোটি বছর আগে অব্দি পৃথিবীর যে তাপমাত্রা ছিল
পৃথিবী তো ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণ পৃথিবীর মধ্যে যা দু রকমের হিট, একটা হচ্ছে পৃথিবী যখন তৈরি হয় অ্যাক্রিশনের জন্য কোরটা গরম হয়েছিল, প্রাইমর্ডিয়াল হিট, কাইনেটিক এনার্জিটা কনভার্টেড ইনটু হিট এনার্জি অ্যাক্রিশনের যে পার্টিকেল গুলো আসার জন্য। আর হচ্ছে তার মধ্যে রেডিওমেট্রিক এলিমেন্ট ছিল, রেডিওজেনিক, পটাশ, ইউরেনিয়াম, থোরিয়াম, পটাশিয়াম, এই দুটো মেন কালপ্রিট, তারা রেডিয়েট আর ডিসইন্টিগ্রেশনের জন্য হিট করছে। যতদিন যাচ্ছে এই কোরের হিটটা কমে যাচ্ছে, বেরিয়ে চলে যাচ্ছে, রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের হিটিং কমে যাচ্ছে, পৃথিবী ঠান্ডা হচ্ছে। 250 কোটি বছর আগে একটা থ্রেশহোল্ড ভ্যালু অফ টেম্পারেচারটা কমে গেল, এবং এই তাপমাত্রা কমে যাওয়ার জন্য অনেকগুলো জিনিস ঘটলো, খুব ইন্টারেস্টিং, কোনো জিনিস সময় বলা যাবে। ভেতরটা ঠান্ডা হয়ে গেল, প্লেট গুলো ছিল আগে গরম, পৃথিবীর গড় তাপমাত্রা বেশি, প্লেট গরম, প্লেট যেই ঠান্ডা হলো তার ডেন্সিটি গেল বেড়ে, তার মানে এগুলো ভারী হয়ে গেল আর এখানকার শক্তি গেল কমে। কিন্তু প্লেটগুলোর একটা মজা হচ্ছে কি, এই ওশানিক প্লেটগুলো দেখতে পাই যে আমরা দেখেছি সি ফ্লোর স্প্রেডিং থেকে যত মিডওশানিক রিজ থেকে দূরে যাব তত প্লেটগুলোর বয়স বেশি। একই প্লেট এইখানে আজকে তৈরি হচ্ছে, এখানে তৈরি হয়েছে 1 লক্ষ বছর আগে, অতএব এই প্লেটটার বয়স বেশি মানে ঠান্ডা হয়ে গিয়েছে, এর ডেন্সিটি বেশি। তার ফলে কি হয়, এই ওশানিক প্লেটগুলো একটা অদ্ভুত ডেন্সিটি প্রোফাইল হয়, লোয়েস্ট ডেন্সিটি মিডওশানিক রিজে, হাইয়েস্ট ডেন্সিটি কন্টিনেন্টের কাছে এসে, এবং এই ডেন্সিটিটা অনেক ক্ষেত্রেই এই তলার অ্যাস্টেনোস্ফিয়ারের ডেন্সিটির চেয়েও বেশি হয়ে যায়। বলা হয় 70 মিলিয়ন বছর যদি আমি বয়স করি, 7 কোটি বছর যদি আমি ওশানিক প্লেটটার বয়স করি, তাহলে এইটার ডেন্সিটি তলার যে 3.4 গ্রামস পার সিসি আছে তার চেয়ে বেশি হয়ে যায়। তখন প্লেটটা চেষ্টা করে নিচে যাবার, এবং যেই যায় সে ড্র্যাগ করে, এবং এই তলার দিকে এই ড্র্যাগিং এর জন্য কনভেকশনটা শুরু হয়। এটা হয় যে 250 কোটি বছর আগে যেটা হচ্ছিল সেটা হচ্ছে এইটা সার্কেল করছিল, এটা সার্কেল করছিল, এইটার জন্য প্লেটটা মুভ করছিল। 250 কোটি বছর আগে থেকে বলা হচ্ছে কনভেকশন হচ্ছে, কনভেকশনটা হতেই হবে, কিন্তু কনভেকশনটাকে গাইড করছে এই প্লেটগুলোর মুভমেন্ট। ইট ইজ ড্র্যাগিং ইট ইনসাইড, সো ইট ইজ জেনারেটিং এ কনভেকশন সাইকেল। এবং এই করে তলার গরম পাথর উপরে উঠে ঠান্ডা হচ্ছে, ডেন্সিটি বাড়ছে, চলে যাচ্ছে, তো সাইকেল মুভস অন। কিন্তু পৃথিবী যত ঠান্ডা হবে তত এই কনভেকশনের রেট কমে যাবে, এবং আলটিমেটলি আমরা মার্সের অবস্থায় পৌঁছবো, যেখানে একসময় প্লেট টেকটনিক্স ছিল, এখন আর নেই, কারণ মার্স ঠান্ডা হয়ে গিয়েছে। মার্সের কোরে যে হিট ছিল সেটা কমপ্লিটলি চলে গিয়েছে, তার ফলে কোর একদম হয়ে গেছে সলিড, কোনো লিকুইড নেই মার্সের মধ্যে, তাই জন্য এখন আর কোনো ম্যাগনেটিজম নেই। কারণ আমরা তো মনে করি জিওডায়নামো একটা লিকুইডের মধ্যে একটা সলিড রোটেট করিয়ে জিওডায়নামো তৈরি করি, আউটার কোর লিকুইড, ইনার কোর সলিড, কিন্তু যেই পুরোটা সলিড হয়ে গেছে মার্স লস্ট ইটস ম্যাগনেটিজম। এনিওয়ে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আরেকটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ করুন, খুব তাড়াতাড়ি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি করছি। আপনি এই টেকটনিক মুভমেন্টের জন্য ইরাপশন এবং অন্যান্য অনেক কিছু হচ্ছে, সেসব সমুদ্র চলে যাচ্ছে, ল্যান্ড মুভ হচ্ছে, সবই বললেন, কিন্তু সুনামিটা যে হয় তার উৎপত্তিটা কেন হয়? আমি সুনামিটা বলবো, 5 মিনিট লাগবে, আমার সময় আছে 5 মিনিট, আমি স্লাইড দেখিয়ে বলতে পারি। হ্যাঁ বলে দিন, বলে দিন। হ্যাঁ, সুনামিটা সম্বন্ধে ইচ্ছা জানা। নিশ্চয়ই নিশ্চয়ই। এটা প্রেডিকশন করা যায় কিনা? প্রেডিকশন যদি আমরা আর্থকোয়েক প্রেডিকশন করতে পারি তাহলে সুনামি প্রেডিকশন করা যাবে, কিংবা আর্থকোয়েক হয়ে গেলে কতক্ষণ বাদে সুনামি হতে পারে সেটা দেখবেন আজকাল আমরা দেখাই, সেটা বলতে পারি। আপনাকে দেখাচ্ছি, আশা করি আমার কাছে মেটেরিয়াল আছে। আপনাকে একটা ভিডিওতে দেখাই, সাবডাকশন জোন, একটা ওশানিক প্লেট, একটা কন্টিনেন্টাল প্লেটে, ধরুন এটা চিলি, চিলিতে তো সাংঘাতিক ভূমিকম্প ছিল, পৃথিবীর সব থেকে বড় ভূমিকম্প 9 এর উপরে ম্যাগনিটিউড 1960 সালে বলিভিয়া। আচ্ছা দেখুন, এই দেখুন হচ্ছে এই ওশানিক প্লেট সাবডাকশন জোন দিয়ে যাচ্ছে, এটা ওপরে কন্টিনেন্টাল প্লেট, এখানে সব জিপিএস স্টেশন বসানো আছে, এটা অ্যাকচুয়ালি সুমাত্রার এক্সাম্পল। এই হচ্ছে ট্রেঞ্চ। মজা হচ্ছে কি, আমি যখন এই প্লেটটাকে নিচের দিকে নিয়ে যাচ্ছি, যদি সেটা কন্টিনিউয়াস যেতে থাকে তাহলে এইখানকার ফ্রিকশনটা খুব কম। এটা যদি আটকে আটকে যায়, খানিকটা গেল, আটকে গেল,
ফ্রিকশন আবার খানিকটা ফোর্স এর ভালো, তাহলে কিন্তু একটা বিস্ফোরক ঘটনা ঘটে। আমি এই ছবিটাকে দেখে দেখুন, খেয়াল করে দেখুন, এই বছর দেখাচ্ছে কত বছর ধরে মুভ করছে। দেখুন এই জায়গাটাতে গিয়ে দেখুন এই তলার প্লেটটা আর ওপর প্লেটটার এই জায়গাটাতে লকড হয়ে রয়েছে, এইখানে আর কোনো মুভমেন্ট হচ্ছে না। ওপরের প্লেটটা যাচ্ছে বেঁকে, আবার দেখাচ্ছে। এই লকিংটা হলে এবং এই ধরনের যদি ফল্ট হয়, এই ধরনের সাবডাকশন জোনের যদি হয়, দেখুন খেয়াল করে ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আচ্ছা, অ্যানিমালদের বিহেভিয়ার দেখে অনেক সময় বলে যে অ্যানিমালদের বিহেভিয়ার দেখে অনেক সময় ভূমিকম্প প্রেডিক্ট করা যায় বলে। এইটার কারণটা হচ্ছে যে একটা কথা, সুনামি তার মানে বলতে গেলে যেটা বলছি, যদি আমি এক্ষুনি আপনার কথায় আসছি, সুনামি হতে গেলে আমাকে সাবডাকশন জোন হতে হবে, এবং যে সাবডাকশন জোনেতে একটা লকিং হয়ে থাকবে, খানিক দিন গিয়ে আটকে যাবে। তার ফলে কি হবে দেখুন খেয়াল করে, এবং এই সাবডাকশন জোনে ওশানিক প্লেট থাকতে হবে। দেখুন যাচ্ছে, এই জায়গাটা লকড হয়ে গেছে এই দুটো জায়গার মধ্যে। তার ফলে কি হচ্ছে, উপরের প্লেটটা বিকে উপরে উঠছে, কিন্তু তাকে তো একসময় এগোতেই হবে। যেই এগোলো, এই যে জলটা, তার মানে আমরা তাই জন্য দেখবেন সুনামি ওয়ার্নিং দিয়ে আবার তুলে নেওয়া হলো, কারণ দেখা গেল যে ফল্টটা হয়েছে সেটা সাবডাকশন জোনের ফল্ট নয়। যেমন হেইটিতে যে ভূমিকম্প হলো, সুনামি হওয়ার কারণ নেই, কারণ সেটা স্ট্রাইক স্লিপ ফল্টের সেটা। আর ভূমিকম্পের প্রেডিকশনের ব্যাপারে এই অ্যানিমাল দিয়ে দেখুন অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায় হয়নি। লোকেরা বলে চায়না করেছে, কিন্তু চায়না তাংশাং আর্থকোয়েক, চায়নারা তো বলে না, একটা হিসেবে 7 লক্ষ লোক মারা গিয়েছিল। হয় কি, অনেক বড় ভূমিকম্প তার আগে ফোর্স শকস বলে, খুব মাইনর আর্থকোয়েকস হয়, যেগুলো সাধারণ মানুষ বুঝতে পারে না, কিন্তু কিছু অ্যানিমালস, ধরুন স্নেক, টোড, সেটা ফিল করতে পারে। এবং সেই মাটির ভাইব্রেশনটা ইট ইজ এ প্রিকরসর, এরপর একটা বড় ভাইব্রেশন হতে পারে। সেইটাকে দেখে অনেক সময়, কিন্তু এই সময়টা খুব কম, গ্যাপটা, এগুলো হিট এন্ড মিস সিচুয়েশন, এগুলো কাজে আমরা জানি না, কিন্তু ভূমিকম্প হয়ে গেলে বলতে পারবো সুনামি হবে কিনা হবে। আচ্ছা, একটুখানি আমার একটা প্রশ্ন আছে ডক্টর কর, যদি একটু। হ্যাঁ স্যার, আমি সুব্রত ঘোষ, আমি একটু প্রশ্ন করছি, এই যে প্লেট টেকটনিক্স পৃথিবীর জন্ম হওয়ার পর, সলিড আর্থ তৈরি হওয়ার মোটামুটি কতটা পর থেকে এই কনভেনশনাল প্লেট টেকটনিক্স শুরু হয়েছে, এবং সেটা কিভাবে বোঝা গেছে, একটু যদি ছোট্ট করে আপনি। এটা হচ্ছে প্লেট টেকটনিক্স সম্বন্ধে দু রকম ভাবে আমরা প্লেট টেকটনিক্স এই সুবাদে দেখি। একটা হচ্ছে মডার্ন স্টাইল প্লেট টেকটনিক্স, এখন যেরকম হচ্ছে সাবডাকশন, ভলকানিজম, আর্থকোয়েক, মিডওশেনিক রিজ, সারা পৃথিবী জুড়ে একসঙ্গে হচ্ছে। এখনকার প্লেট টেকটনিক্সের মাঝে হচ্ছে কি, গোটা পৃথিবীটা একটা এন্টিটি, তার উপরে বিভিন্ন জায়গা হচ্ছে। আর একটাকে বলা হয় প্লেট টেকটনিক্স হুইচ ইজ নট মডার্ন স্টাইল। এবং যদিও কিছু ব্যক্তি এখনো মনে করেন যে 1500 মিলিয়ন 150 কোটি বছর আগে টেকটনিক্স ছিল না, যেমন স্টার্ন তাদের মধ্যে একজন, জেরিয়া তাদের মধ্যে একজন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্লেট টেকটনিক্স হলে আমরা তো দেখি যে সমস্ত পাথর, ভলকানিক রকস কোথায় তৈরি হচ্ছে। এই প্লেট টেকটনিক্স হতে গেলে হলে যে ধরনের পাথর তৈরি হয়, সেই পাথর আমরা অ্যাজ আর্লি অ্যাজ 350 কোটি বছর পুরনো জায়গাতে পাচ্ছি। যেমন গ্রিনল্যান্ডেতে আমরা 380 কোটি বছরের পুরনো পাথরে একদম প্লেট টেকটনিক্স হলে যা হবার কথা তাই পেয়েছি। মিডওশেনিক রিজের এভিডেন্স পেয়েছি, আইল্যান্ড আর্কের এভিডেন্স পেয়েছি। এখন কথাটা হচ্ছে, সেই সময় কি গোটা পৃথিবী জুড়ে হচ্ছিল? তা হয়তো হচ্ছিল, হয়তো কতগুলো জায়গায় হচ্ছিল, এবং এক একটা সময় ছিল যেটা বলা হয় ইন্টারমিডিয়েট প্লেট টেকটনিক্স, কতগুলো জায়গায় অল্প করে হলো, তারপরে থেমে গেল। থেমে গেল মানে কি, আমি একটু আগে যেটা দেখেছি কমলালেবুর খোসা, একটা সিঙ্গল লিথোস্ফিয়ার, গোটা লিথোস্ফিয়ারটা একটা প্লেট ছিল, তার ফলে রিলেটিভ মুভমেন্টস এর ব্যাপার ছিল না, তারপরে আবার লিথোস্ফিয়ার ভেঙে প্লেটস হয়েছে। সো এখন বায়াসড হচ্ছে, হয়তো মডার্ন স্টাইল ছিল না, হয়তো কন্টিনিউয়াস ছিল না, কিন্তু গ্রিনল্যান্ড থেকে যে রেকর্ড পাওয়া গিয়েছে, বা নুভোয়া গিচ্ছুক বলে নর্থ ইস্টার্ন কানাডা থেকে যে এভিডেন্স পাওয়া যাচ্ছে, তাতে বিশ্বাস না করে উপায় নেই যে 350 কোটি বছর আগেও প্লেট টেকটনিক্স অন্তত লোকালি কাজ করছিল। থ্যাংক ইউ। বলো হয়েছে। আমি এখানে একটু অ্যাড করছি একটু। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। আমি একটু বলতে পারি? হ্যাঁ বলুন বলুন।
এত ওয়েল এক্সপ্লেন, ইলাস্ট্রেটেড, এত ভালো। আমার মনে হয় সব আর্থ সায়েন্সের স্টুডেন্ট অ্যাটলিস্ট ইন্ডিয়ার মধ্যে সবার এটা দেখা উচিত, তাহলে অনেক ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। একদমই ঠিক, একদমই ঠিক। আমি খুব অনার্ড ফিল করছি। আমরা সবাই, বা আমি নিজে তো পার্সোনালি অবশ্যই, আমার মনে হয় যারা আজকে অ্যাটেন্ড করেছে তারা এত মানে সুন্দর একটা জিনিস, এত সেই অর্থে কঠিন যেটা তো জানা সবার পক্ষে সম্ভব নয় প্র্যাকটিক্যালি। মানে এই ধরনের জিনিসগুলো, থিওরিজ গুলো সবার কাছে ডেটা এবং তার অ্যানালিসিস পার্টটা আপনি যেভাবে বলেছেন, এটি সত্যি অনবদ্য এবং আমরা সবাই খুব উপকৃত হলাম বলে আমি মনে করছি। অনেক নতুন জিনিস জানলাম, শিখলাম। আমাদের টোটাল সেশনটা রেকর্ডেড হলো, আমরা ওয়েবসাইটে থাকবে, এটা অনলাইনে যদি পরবর্তীকালেও কেউ দেখতে চান তো তারা দেখতে পারবেন, এবং আমার ধারণা এটা ব্যাপক সারা পরবর্তীকালেও আমাদেরকে দেবে। আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন, করে ফেলুন তাড়াতাড়ি। সেটা হচ্ছে যে ভারত কেন এত দুরন্ত ছিল টেকটনিক্সে? তার কি কিছু কারণ আছে? বাকি কন্টিনেন্ট ছেড়ে কেন এত দ্রুত গতিতে এগোলো? ভারত খুব দল বদল করতে অদ্বিতীয় ছিল, দক্ষিণে চলে গেল উত্তরে। এটার কারণটা কি জানেন? এটা হচ্ছে কি যে আবার আমাদের স্লাইড দেখা যায়, আপনাদের তো সময় নেই। যেটা মজা হচ্ছে, আমি 1 মিনিট একটা স্লাইড দেখে নেবো একটুখানি। হ্যাঁ দেখিয়ে দিন। আচ্ছা, মানে আমরা ছেড়ে যেতে পারছি না, এত ইন্টারেস্টিং সমস্ত জিনিস জানতে পারছি। সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং রিয়েলি। আমরা যখন ছাত্র ছিলাম তখন তো এত সব ছিল না, এগুলো আমার সব ছাত্রাবস্থার পরে। এইটাকে দেখি, একটা ম্যাপ লাগবে। ধরুন এইটা হচ্ছে বর্তমান পরিস্থিতি পৃথিবীর, কেমন? আমি তো দেখাচ্ছি, একটা জিনিস খেয়াল করে দেখুন, ভারতের একটা সুবিধে বা অসুবিধে ছিল কি, ভারতের পেছনে ছিল একটা মিড ওশানিক রেঞ্জ। তার কাজ কি, এইটা এদিকে ঠেলবে, ওটা ওদিকে ঠেলবে। আর ভারতের উত্তরে ছিল একটা সাবডাকশন জোন। মানে আমি যদি এবারে সেই অনেকবার দেখানো ছবিটা আরেকবার দেখাই, যে ভারতের পেছনে এইরকম জায়গায় ছিল একটা মিড ওশানিক রেঞ্জ, যেখান দিয়ে ভারত মহাসাগর চওড়া হচ্ছে, অতএব ভারতকে পেছন থেকে ঠেলা হচ্ছে। আর সামনে হচ্ছে একটা সাবডাকশন জোন, যেখানে এই ওশানিক ক্রাস্টটা ডেনসিটি বেশি বলে সে ক্রমশ নিচের দিকে যাবার চেষ্টা করছে। এবং খেয়াল করে দেখুন, যত কন্টিনেন্টের কাছে তত তো এই ক্রাস্টটার বয়স বেশি, মানে ডেনসিটি বেশি। অতএব এদিকে কোনো সময় মিড ওশানিক রিজ ছিল বলে তো এই ক্রাস্টটা তৈরি হয়েছে, এদিকে ডেনসিটি কম। অত যতদিন যাচ্ছে তত যে ক্রাস্টটা নিচের দিকে আসছে তার ডেনসিটি বেশি, সে আরো তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছে, আর পেছন থেকে মিড ওশানিক রিজ ওকে ঠেলছে। তার ফলে এই কাণ্ড ভারত এত তাড়াতাড়ি। এবং মজা হচ্ছে কি জানেন, এখন তো আমরা দেখলাম যে এই ক্রাস্টটা আর নেই, এই ওশানিক ক্রাস্টটা ভারত থেকে চলে গেছে। তবুও ভারত, আসবেন না, 2 সেন্টিমিটার পার ইয়ার করে চীনের দিকে এগিয়ে যাচ্ছে। বছরে ভারতের, আমি যদি এই পয়েন্ট ভারতের আর এই পয়েন্ট চীনের ডিস্টেন্স মাপি, এটা 2 সেন্টিমিটার করে কমে যাচ্ছে। তার মানে বলা হচ্ছে দেখি, এই সাবডাকশনের জন্য যে টানটা ছিল তা তো ছিলই, কিন্তু মিড ওশানিক রিজ এখনো ওকে ঠেলছে। যার ফলে ভারত এখনো চীনের দিকে 2 সেন্টিমিটার করে এগিয়ে যাচ্ছে। এবং যে কারণেতে এই এত ভূমিকম্প, এটার নাম মেইন ফল্টাল থ্রাস্ট, এই এত ভূমিকম্প এইখানে লেগে আছে, তার কারণ ভারত যদিও আর কোনো ওশানিক প্লেট এখানে নেই, ছিঁড়ে গেছে, ওশান নেই, তবু ভারত 2 সেন্টিমিটার করে প্রতি বছর এগিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মূল কারণ, যে ভারতকে আমরা উত্তর দিক থেকে টেনেছি এবং পেছন দিক থেকে দক্ষিণ থেকে ঠেলেছি। ব্যাস, যাবে কোথায়? থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এবং প্রফেসর ভট্টাচার্যের জন্য তো রয়েছেই, আর সাথে আমাদের যারা পার্টিসিপেন্টস, যারা শ্রোতা বন্ধুরা এতক্ষণ ধরে শুনলেন, তাদের জন্যও রইল অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে শুভকামনা জানিয়ে সবাই ভালো থাকবেন। আজকের সেশন আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার। নমস্কার কর স্যার, একটা কথা বলছিলাম। হ্যাঁ বলুন। যদিও এই প্রোগ্রাম রিলেটেড নয়, ওই 12 তারিখে যে আপনারা প্রোগ্রামটা করেছিলেন নামতা শেখার কৌশল, খুবই ভালো হচ্ছিল প্রোগ্রামটা, কিন্তু শেষের দিকে ওই হ্যাকিং এর প্রবলেমে কিছু ঢুকে গিয়ে বাইরে থেকে খুবই সমস্যা হয়ে গেল।
তো যদি একটু প্রোগ্রামটা একদিন করা যায় একটু কাইন্ডলি দেখবেন। আমরা অবশ্যই করব। ওটা নিয়ে তো আপনারা যারা সেদিন প্রেজেন্ট ছিলেন তারা জানেন যে খুব দুর্ভাগ্যজনকভাবে ওটা হয়েছিল। এটা নিয়ে আমাদের অলরেডি আমরা ক্রাইম ব্রাঞ্চে রিপোর্টও করেছি, দে আর টেকিং দ্য অ্যাকশন, এবং আমরা পরবর্তীকালে আবার ওটা কন্টিনিউ করব আর কি। তার জন্য আমরা কিছু প্রিকশনসও নিয়েছি। তো আশা করব যে ভবিষ্যতে যাতে এটা না হয়। কোনোটাই আমাদের হাতে নেই, তবুও আমরা আশা করি যে ভবিষ্যতে আর হবে না। আমরা করব, অবশ্যই করব। আমরা আপনারা খবর পাবেন আবার খুব শিগগিরই। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই, ভালো লাগলো। হ্যাঁ, নমস্কার। নমস্কার।